তো আরএনএ এর ব্যাপারটা আসো। প্রথম কথা হচ্ছে আরএনএ এর পূর্ণ রূপটা পড়তে হবে। আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপরে আসো বিস্তৃতি। আরএনএ থাকে কোথায়? শতকরা 90% আরএনএ থাকে কোষের সাইটোপ্লাজমে। নিউক্লিয়াসের ভেতরে মূলত ডিএনএ থাকে, আর নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে মূলত আরএনএ গুলো থাকে। এরপরে আসো যে আরএনএ এর গঠন। ডিএনএ যেভাবে 3টা জিনিস নিয়ে গঠিত হয়েছিল, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, ফসফরিক অ্যাসিড, আরএনএও ঠিক 3টা জিনিস নিয়ে গঠিত হবে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার আর ফসফরিক অ্যাসিড। তো তোমাদের কাছে আমার জিজ্ঞাসা যে আরএনএতে যে পেন্টোজ সুগার থাকবে, হ্যাঁ ইউটিউবে লাইভে কিছু সমস্যা হচ্ছে, তাই আমি ওটা বলছি থাক, তোমরা জুমে ক্লাস করো আজকের জন্য, হ্যাঁ। আর রেকর্ডটা কালকে সকালে দিয়ে দেবো, যারা দেখতে পাবে না তারা দেখে নেবে। কি জানি প্রবলেম হচ্ছে নেটের, কেটে যাচ্ছে বারবার। আচ্ছা, তো যেটা বলছিলাম ভাইয়া, যে আরএনএ তৈরিতে তাহলে কোন পেন্টোজ সুগার লাগে বলো তো? সেই পেন্টোজ সুগারের নাম কি? সুগার, রাইবোজ। ডিএনএ তৈরিতে লাগে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ তৈরিতে লাগবে রাইবোজ সুগার। এবং তোমরা আরএনএ তৈরির ক্ষার 4টার নামের প্রথম বর্ণগুলো লিখো। ডিএনএ তৈরিতে যে 4টা ক্ষার লাগে সেটা হচ্ছে এ মানে অ্যাডিনিন, জি গুয়ানিন, টি থাইমিন, সি সাইটোসিন, এই 4টা। কিন্তু আরএনএ তৈরিতে একটা ডিফারেন্স আছে। কোথায়? থাইমিন আর ইউরাসিলে। অ্যাডিনিন গুয়ানিন ঠিক আছে, সাইটোসিনও ঠিক আছে। আরএনএ তৈরিতে ইউরাসিল ব্যবহৃত হয়, অন্যদিকে ডিএনএ তৈরিতে থাইমিন ব্যবহৃত হয়। তাহলে এখানে ইউরাসিলটা থাকবে না, থাকবে আর কি, থাইমিনটা থাকবে না। আচ্ছা, তাহলে সবাই জেনে রাখো, আরএনএ তৈরিতে থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। আর ডিএনএ তৈরিতে ইউরাসিল থাকবে না, থাইমিন থাকবে। ওকে। আচ্ছা, আর ফসফরিক অ্যাসিড তো ফসফরিক অ্যাসিড। তাহলে 3টা জিনিস নিয়ে আরএনএ তৈরি হয়, গঠন উপাদান আমরা দেখে নিলাম। এবার আসলে আরএনএর শ্রেণী বিভাগ। আরএনএ এটা গত বছরের বই যদিও বা, এটাতে 5 প্রকার দেওয়া আছে। নতুন বইয়ে, তোমাদের বইয়ে 6 প্রকার দেওয়া আছে। মেজর কোনো ফ্যাক্ট না, কয় প্রকার আরএনএ আছে এটা কখনো আসবে না, তবে আরএনএ প্রকারভেদগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে। তো আরএনএ কয় প্রকার তার আগে এটা বোঝার জন্য আমরা অন্য দিকে চলে যাব, একদম টোটালি অন্য জগতে চলে যাব, অন্য আলোচনায় চলে যাব। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্ট নিয়ে আলোচনার প্রেক্ষিতে আসো আমি শুরু করি। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে আমাদের এই যে কপাল, মুখ, হাত, পা, এগুলো মূলত কোন উপাদান দিয়ে তৈরি? শর্করা, আমিষ নাকি স্নেহ? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? মেইনলি যা কিছু আছে শরীর, চুল বলো, নখ, দাঁত, মুখ, চোখ, প্রোটিন। ভেরি গুড। তাহলে আমাদের এই শরীরটা প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, দেন আসো, এই প্রোটিনগুলো তুমি কোথা থেকে পেয়েছো? তোমার প্রোটিন দিয়ে যে শরীরটা তৈরি হয়েছে, এই প্রোটিনকে তুমি নিজে উৎপাদন করছো নাকি কোথাও থেকে পেয়েছো? অবশ্যই পেয়েছো। কোথা থেকে? হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়েছে, কিন্তু সে অ্যামিনো অ্যাসিড কোথায় পেয়েছো? মিস করে যাচ্ছ কোথাও কোথাও। কি? খাবার। ভেরি গুড। তাহলে আমরা যখন খাবার খাই, মাঝে মাঝে আমরা ঘটা করে প্রোটিন খাই না? যে আমি ডিম খাচ্ছি প্রোটিন পাচ্ছি, মাংস খাচ্ছি প্রোটিন পাচ্ছি। তাহলে ইচ অ্যান্ড এভরিবডি, আমাদের প্রত্যেকেই আমরা খাবার থেকে প্রোটিনটা কালেক্ট করেছি। তাহলে তুমি মাছ খেয়েছো, মুরগি খেয়েছো, তাই না? এগুলো এই প্রোটিন দিয়ে তোমার শরীর হয়েছে। তাহলে কি ভাইয়া এমনটা হওয়ার কথা না যে আমি যদি এমন হই যে কক্সবাজার এলাকায় আমার বাসা, প্রতিদিনই মাছ খাই, মাছের প্রোটিন দিয়ে আমার শরীরটা তৈরি হয়েছে, তাহলে আমার শরীরটা অনেকটা মাছের মতো হওয়ার কথা না? মাছের বডি যেমন আমার বডিও তেমন, কারণ আমি মাছই খাই, মাছের প্রোটিন দিয়ে আমি হয়ে গেছি। সারাদিন শুধু মাছ খাই, বা 30 বছরের জীবন আমি শুধু মাছই খেয়ে গেছি। মাছের প্রোটিন না তোমার শরীরে এসে শরীর গঠন করছে? কিন্তু আসলে তো তা হচ্ছে না। আমি তো মনে করো যখন তোমাদের মতো ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন আমি বাসা থেকে প্রথম বের হই, কলেজে গিয়ে রংপুর ক্যান্ট পাবলিকে ভর্তি হই, বাসা থেকে দূরে।
তখন থেকে মেসে থাকতাম। মেসে দুপুরের মিল, রাতের মিলে মাংস থাকতো। মাংস মানে ব্রয়লার মুরগির মাংস, আদার্স কোনো মাংসের কথা তো ইমাজিনও করা যায় না, সবচেয়ে কম দামি জিনিসটা আর কি। তো ব্রয়লার মুরগি খেয়ে খেয়েই বড় বড় হলাম মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন থেকেই চলছে ব্রয়লার মুরগি খাওয়া। তো ব্রয়লার মুরগি তো একটু ফর্সা না, কি বলো তোমরা? ব্রয়লার মুরগি ফর্সা না? তো এত ব্রয়লার মুরগি খেয়ে আমি বড় হলাম, আমি তো ফর্সা হলাম না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে প্রোটিন খাই, সে প্রোটিনের বৈশিষ্ট্য যেমনই থাক না কেন, সেই প্রোটিন যখন আমাদের দেহ তৈরি করে তখন তার পূর্ববর্তী বৈশিষ্ট্য হারায় ফেলে এবং নতুনভাবে আমাদের দেহ তৈরি করে। আবার আরেকটা জিনিস দেখো, ধরো তুমি যে বাসায় থাকো, ধরো তোমরা মা বাবা ভাই বোন, তোমরা যে কয়জন ফ্যামিলি মেম্বার্স একই খাবার খাও, তাই না? একই প্রোটিন খাও। যদি ডিম খাও তো সবাই ডিমই খাও, মাছ খাইলে সবাই মাছ খাও, মাংস খাইলে সবাই মাছ খাও। একই খাবার খেয়ে আমাদের শরীরটা বড় হচ্ছে। একই খাবার খাওয়ার পরেও আমাদের সবার শরীরের গঠন কি একই রকম হচ্ছে? একটা আফ্রিকার কালো মানুষ, একটা ওয়েস্টার্নের ফর্সা মানুষ যদি 20 বছর একসাথে থাকে, একই খাবার শেয়ার করে, তাহলে দুজন কি সেম কালারের হয়ে যাবে? না, হবে না। এই তো তোমরাই বলতেছো হবে না, কারণটা কি? আমার শরীর তো গঠন হচ্ছে একই খাবার দিয়ে, দুজনই একই খাবার খাইলাম, সেই খাবার খেয়ে আমার শরীর গঠন হলো, তাহলে ওনারটা একরকম আমারটা একরকম কেন হচ্ছে? কোথায় এই ডিফারেন্স? এই ডিফারেন্স আছে। হ্যাঁ ভাই, ইউটিউব একটু প্রবলেম করতেছে, তো আমরা ইউটিউব বন্ধ করে দিছি বাধ্য হয়ে। আজকে একটু জুমেই করতে হবে, আর নয়তো আমরা পরে রেকর্ড দিয়ে দিব। ঠিক আছে। রংপুর ডিভিশনে, আমার বাসা দিনাজপুর জেলা, বড়পুকুরে কলাখনির পাশে। হ্যাঁ, ডিএনএ সব কিছুর জন্য দায়ী। সেই ডিএনএ, ডিএনএ আছে কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। ধরো এই হলো ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএই হলো কালপ্রিট। শ্বেতাঙ্গ ব্যক্তির শরীরে যে ডিএনএ আছে আর কৃষ্ণাঙ্গ শরীরের ব্যক্তির ভেতরে যে ডিএনএ আছে, এই ডিএনএরাই কৃষ্ণাঙ্গকে কৃষ্ণাঙ্গ করে, কালো মানুষকে কালো বানায়, ফর্সা মানুষকে ফর্সা বানায়। ওরা যদি একই খাবার খায়, একই মানুষের রক্ত শেয়ার করে, তবু ওরা কালো কালোই থাকবে, ফর্সা ফর্সাই থাকবে, তাই না? একটা প্রবাদ আছে নাকি, কালো আর ধলো বাইরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা, মানে রক্ত সবার ইসলাম। যাই হোক, তাহলে ভাইয়া আমাদের বৈশিষ্ট্য ভিন্ন হয়, আমাদের শরীরের গঠন ভিন্ন হয় ডিএনএর কারণে। তো ডিএনএ কিভাবে তোমাদের বৈশিষ্ট্য ভিন্ন করতেছে আসো। তাহলে আমাদের শরীর তৈরি হয়েছে প্রোটিন দিয়ে, আর প্রোটিন তৈরি হয় কোথায় বলো আমাকে? প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। ধরে নিলাম এটা রাইবোজোম, ঠিক আছে, এটা রাইবোজোম। এখান থেকে প্রতিদিন ছোট ছোট প্রোটিন তৈরি হচ্ছে এবং এই প্রোটিনগুলো আস্তে আস্তে কোষের বাইরে বের হয়ে আমাদের দেহ গঠন করছে বা আমাদের শরীরটা নির্মাণ করছে। তাহলে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, কিন্তু তোমরা বলতেছো ডিএনএ প্রোটিন এর মধ্যে বৈশিষ্ট্য ঢুকায় বা চেঞ্জ করে, ডিএনএ নির্ধারণ করে প্রোটিনের বৈশিষ্ট্য কেমন হবে। তাহলে এদের মধ্যে কানেকশন আছে কি নাই ভাইয়া বলো তো? ডিএনএ আর রাইবোজোমের মধ্যে কানেকশন আছে কি না? অবশ্যই আছে। কারণ রাইবোজোম কি প্রোটিন তৈরি করবে, এটা সব কিছু ঠিক করে দেয় ডিএনএ। রাইবোজোম নিজে নিজে কিছু কাজ করতে পারে না, ওকে যেভাবে বলা হয় সেভাবে ও করে। এখন কথা হচ্ছে, তোমাদের কি মনে হয় কীরকম প্রোটিন তৈরি হবে এই প্রোটিন ফ্যাক্টরিতে, প্রোটিন তৈরির কারখানায়? এটা কি ডিএনএ নিজে কারখানায় এসে কাজ করবে, যে আমি মালিক আসলাম কারখানায় এইভাবে করো, এমনটা? কোম্পানির মালিক কি কারখানায় এসে বসে কাজ করে যে এভাবে এভাবে করো? না, সে তো মনে করো থাকে সেই সেন্ট্রাল অফিসে, সব কিছু বলে দেয় যে এভাবে করতে হবে, তাই না? তো ঠিক একইভাবে ভাইয়া ডিএনএ কিন্তু নিউক্লিয়াস থেকে কখনোই বের হবে না, কিন্তু সে ঠিকই রাইবোজোমকে নির্দেশনা দিবে যে কিভাবে প্রোটিন বানাতে হবে। তো ডিএনএর ভেতরে যে তথ্য আছে, মেসেজ আছে, প্রোটিন তৈরির মেসেজ, সেই মেসেজটাকে রাইবোজোমের কাছে পৌঁছানোর জন্য ডিএনএ তার মতো করে একটা আরএনএ বানায়। ডিএনএর মধ্যে যে সংকেত আছে, ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্য লেখা আছে বলতে পারো, বৈশিষ্ট্য কোড করা আছে, কোড, সেই কোডটাকে ডিএনএ আরএনএতে রূপান্তর করে বা আরএনএকে দিয়ে দেয়, যে আরএনএ
এই যে আমি বৈশিষ্ট্যটা লিখে দিলাম, আমার এই চিঠিটা তুমি নিয়ে যে রাইবোজোমকে দিবা। আরএনএ বলে জি স্যার, আপনি যেমনটা বলছেন অমনই করব। তখন আরএনএ এই জায়গা থেকে বের হয়ে সোজা চলে আসে রাইবোজোমের কাছে, এসে রাইবোজোমের মধ্যে বসে পড়ে এবং বলে যে আজকে স্যার এইভাবে প্রোটিন তৈরি করতে বলছে, তুমি এভাবে করো। রাইবোজোম বলে ঠিক আছে, ওইভাবে করব। তাহলে ডিএনএ থেকে প্রোটিন তৈরির বার্তা রাইবোজোমে নিয়ে আসে একটা আরএনএ। সে আরএনএর নাম কি তোমরা জানো? সে আরএনএর নাম হলো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। নামটা সুন্দর না? ও হলো মেসেঞ্জার, মেসেজ নিয়ে আসে, ডিএনএ থেকে মেসেজ এনে রাইবোজোমকে দেয় এবং রাইবোজোম সেই অনুযায়ী প্রোটিন তৈরি করে। তাহলে আমরা একটা আরএনএর প্রকারভেদ পড়লাম, মেসেঞ্জার আরএনএ, এবং তার কাজও শিখলাম। ডিএনএ থেকে প্রোটিন তৈরির বার্তা আরএনএতে নিয়ে যায়, সরি রাইবোজোমে নিয়ে যায়, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএর কাজ এটা, এবং প্রোটিন তৈরিতে হেল্প করে। আচ্ছা, ভালো কথা। রাইবোজোম দেখলাম আমরা, আরএনএ দেখলাম। আচ্ছা, দেন আসো, তোমরা জানো প্রোটিন তৈরির জন্য অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে, একটার পর একটা অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে 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 কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আচ্ছা, এখন অ্যামিনো অ্যাসিড আমরা কোথায় পাই? আমি যে মাছ মাংস খাই, এটা পাকস্থলিতে যায়, পরিপাক হয়, অ্যামিনো অ্যাসিডের রূপান্তর হয় ক্ষুদ্রান্ত্রে এই জায়গাগুলোতে, দেন ওই খাবারটা শোষিত হয়, হয়ে আমাদের রক্তে আসে, রক্তের মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয়, হয়ে এই যে ধরো কোষের মধ্যে প্রবেশ করে। ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, কোষের মধ্যে সাইটোপ্লাজমে এটা ঘুরে বেড়াচ্ছে, এগুলো পুষ্টি, এগুলো আমরা প্রোটিন খেয়ে পেয়েছি। তো এই যে অ্যামিনো অ্যাসিডগুলা ঘুরে বেড়াচ্ছে এলাকায়, এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। তো বিভিন্ন ফ্যাক্টরিতে দেখবা গাড়ি আছে না, গাড়ি কাঁচামাল নিয়ে আসে, ফ্যাক্টরিতে তো অনেক কিছু উৎপাদন হয়, তাই গাড়ি আছে, গাড়ি এই কাঁচামালগুলো নিয়ে আসে। তো এই অ্যামিনো অ্যাসিডগুলোকে এইখানে নিয়ে আসবে আরেকটা আরএনএ। সেই আরএনএর নাম কি তোমরা জানো? কোন আরএনএ বিভিন্ন জায়গা থেকে প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিডগুলো রাইবোজোমে নিয়ে আসে? টিআরএনএ। দেখো, এটা আরেকটা আরএনএ, ওর নাম ট্রান্সফার আরএনএ। ও প্রোটিন তৈরির জন্য কোষের বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড পরপর এই রাইবোজোমের কাছে নিয়ে আসবে এবং প্রোটিন তৈরিতে সাহায্য করবে। তাহলে মেসেঞ্জার আরএনএ দেখলাম আমরা, যারা প্রোটিন তৈরির বার্তা ডিএনএ থেকে রাইবোজোমের কাছে নিয়ে আসে। ট্রান্সফার আরএনএ দেখলাম আমরা, যে অ্যামিনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমের কাছে নিয়ে এসে প্রোটিন তৈরিতে সাহায্য করে। আর এই যে রাইবোজোম যে অঙ্গাণুটা আমরা দেখলাম, রাইবোজোম আমরা অনেক আগে পড়ে আসছি, তোমাদের মনে আছে রাইবোজোম আসলে দুটা জিনিস দিয়ে তৈরি হয়, 50% প্রোটিন আর 50% কি দিয়ে তৈরি হয় বলো তো? রাইবোজোম 50% প্রোটিন আর 50% কি? আরএনএ। গুড। রাইবোজোমের নামের মিনিং বলেছিলাম আমি তোমাদেরকে, রাইবো মানে আরএনএ, জোম মানে দেহ, আরএনএ দিয়ে যে দেহ তৈরি হয় সেটা হচ্ছে রাইবোজোম। তো যে আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয় তার নাম রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, বুঝছো? তাহলে যে আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয় তার নাম আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তাহলে কয়টা আরএনএর ব্যাপারে আমরা পড়লাম? তিনটা, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। তিনটা আরএনএর ব্যাপারে পড়লাম। তিনজনারই জীবনের মূল উদ্দেশ্য কি? কি তৈরি করা? আমাকে একটু বলতে পারবা? এই তিনজনের আলটিমেট গোল কি তৈরি করা? প্রোটিন। গুড। ওই যে ও বার্তা নিয়ে যাচ্ছে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতেছে, আর আরএনএ ফ্যাক্টরি হিসেবে কাজ করতেছে, সবাই মিলে প্রোটিন তৈরি করতেছে। এইভাবেই ডিএনএ থেকে বার্তা এনে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, এবং এই রাইবোজোমে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে কি নামে ডাকা হয় তোমরা কি জানো? তোমরা কি কখনো এটা পড়েছো? তোমাদের সামনের ক্লাসে আমরা এটা পড়বো। এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে প্রোটিন উৎপাদন প্রক্রিয়া। রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয় এটাকে ট্রান্সলেশন প্রক্রিয়া বলে, এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হওয়াতে ডিএনএ সরাসরি অংশগ্রহণ করে আরএনএর মাধ্যমে। ওকে, ট্রান্সলেশন মানে অনুবাদ না? তো এখানে আসলে কিসের ভাষাকে কিসের রূপান্তর বা অনুবাদ করা? ডিএনএর মধ্যে যে ভাষা আছে সেটাকে প্রোটিনের রূপান্তর, অনুবাদ করাকে ট্রান্সলেশন বলছে। ওকে, যদিও আমাদের আজকের পড়া ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আমরা আগামী ক্লাসে পড়বো, আগামীকালকেই পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ট্রান্সক্রিপশন পড়ছি। তাহলে
এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটাকে ট্রান্সক্রিপশন বলা হবে। তো আমরা আগে আরএনএর প্রকারভেদটা পড়লাম, আর দুইটা আরএনএ আছে সেটার ব্যাপারে একটু আসি। তো বলো তো তোমাদের কোষে কি ডিএনএ আছে না আরএনএ আছে? আসো আমরা আরেকটা আরএনএর ব্যাপারে জানি। তোমাদের কোষের মধ্যে কোনটা আছে, ডিএনএ না আরএনএ ভাইয়া? হ্যাঁ, তোমাদের কোষে ভাইয়া ডিএনএও আছে আরএনএও আছে, দুটোই আছে, দুটোই আছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আরএনএর কাজ রাইবোজোম তৈরি করা, এটাই ভাইয়া, দুটোই আছে। আচ্ছা তোমরা কি জানো ভাইরাসের কি আছে? ভাইরাসের না শুধু আরএনএ আছে এমন না, ডিএনএও আছে। ভাইরাসের শুধু ডিএনএ অথবা আরএনএ থাকে, মানে যেটা থাকে শুধু সেটাই থাকে রে, দুটাই থাকে না আর কি। কোনো ভাইরাসের ডিএনএ থাকে, ওর শুধু ডিএনএই আছে আর কিছু নেই। আর কোনো ভাইরাসের আরএনএ আছে, ওর শুধু আরএনএ আছে আর কিছু নেই। তো যেখানে ডিএনএ ভাইরাস যেটা, তার বাচ্চা কাচ্চা যখন পয়দা করে তখন ওর বৈশিষ্ট্য ওর বাচ্চা কাচ্চায় কে নিয়ে যায়, ডিএনএ না আরএনএ? ডিএনএ। কিন্তু আরএনএ ভাইরাস যেটা, সে যখন বাচ্চা কাচ্চা পয়দা করে তখন তার বাচ্চা কাচ্চাতে তার বৈশিষ্ট্য কি নিয়ে যায়, ডিএনএ না আরএনএ? বলো, এটা বলো তোমরা, এটা তোমাদের কাছে প্রশ্ন। আরএনএ ভাইরাসের যখন বাচ্চা পয়দা হয় তখন ওর মায়ের বৈশিষ্ট্য বাচ্চাতে কি দিয়ে যায়, আরএনএ দিয়ে যায়, কারণ ওর তো ডিএনএ নাই, তো শুধুই আরএনএ। তখন আমরা এই আরএনএটাকে বলবো জেনেটিক আরএনএ, কারণ এটা জিনের মতো কাজ করছে। জিন যেমন বাবা মার বৈশিষ্ট্য সন্তানে নিয়ে আসে, এখানে বাবা মা এই নিজেই বাবা বা নিজেই মা, ওর বৈশিষ্ট্য সন্তানে নিয়ে যাচ্ছে এই আরএনএ। এই আরএনএ গুলোকে বলে জি আরএনএ। নর্মালি জিন আছে ডিএনএতে, কিন্তু বেচারা যেহেতু ডিএনএ নাই, তাই এর আরএনএটাই জেনেটিক আরএনএ বা জিন ধারণকারী আরএনএ। ঠিক আছে? তো এই শুধুমাত্র তাহলে জেনেটিক আরএনএ কার মধ্যে পাওয়া যায়, শুধুমাত্র কার মধ্যে পাওয়া যাবে বলো তো? আর ভাইরাসের মধ্যে পাওয়া যাবে, কারণ এটা শুধু ভাইরাসেই পাওয়া যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 4 প্রকারের আরএনএ দেখলাম। আর একটা আছে মাইনর আরএনএ, ওটা অত বেশি ইম্পর্টেন্ট না, ওই জন্য নামই মাইনর আরএনএ, ওটা পরে দেখছি। তাহলে আসো আমরা এবার বই পড়ি, যেগুলো লাগবে আমি বলে দিচ্ছি। প্রথম কথা, ট্রান্সফার আরএনএ খুবই ইম্পর্টেন্ট টপিক, সিকিউতে লাগবে, গ নম্বরে আসে। গ নম্বরে আসে এই ট্রান্সফার আরএনএ ছবি আঁকো, ছবি এঁকে গঠন বর্ণনা করো। তো আমরা আগে ওর গঠনটা দেখি। তোমরা আগে এই সংজ্ঞাটা পড়ো আর পড়ে বলো আমাকে বুঝতে পারছো কিনা। তাহলে ডিএনএ এর মধ্যে থাকে জেনেটিক কোড, কোড মানে সংকেত। যেসব আরএনএ ডিএনএ এর মধ্যে থাকা সংকেত অনুযায়ী একটা একটা অ্যামিনো অ্যাসিড বহন করে এমআরএনএ এর কাছে নিয়ে আসে, মানে রাইবোজোমের কাছে আনে এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে, সেগুলোকে বলে ট্রান্সফার আরএনএ। সংজ্ঞাটা পড়বা, ঠিক আছে? তাহলে যেসব আরএনএ প্রোটিন তৈরির জন্য অ্যামিনো অ্যাসিড বহন করে রাইবোজোমের কাছে নিয়ে আসে তাদেরকে বলে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। এরা কোষের সবচেয়ে ছোট আরএনএ, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, কোষের ক্ষুদ্রতম আরএনএ কোনটা? টিআরএনএ। ওকে, এরপরে এর যে গঠনটা, এই গঠনটা ক্লোভার লিফ মডেল বলা হয়। এর গঠনটাকে, ছবিটা যেটা দেখছো এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ কি জিনিস? এটা হচ্ছে লবঙ্গ পাতা বা একটা গাছের পাতা। তোমাদেরকে একটু দেখাই। এই পাতাটা চেনো তোমরা? এই পাতার যেমন এরকম 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 লুপ বা ফাঁস আছে, এই যে এগুলা টিআরএনএরও এরকম আছে, এই জন্য ওটার সাথে ওটা মিল করা হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এগুলা গাছ অ্যাভেলেবেল আসলেই। তো এই টিআরএনএর গঠনটার এই যে এগুলা এগুলা দেখছো না, এটাকে ক্লোভার লিফ মডেল বলা হয়। আচ্ছা, তো
এই মডেল অনুযায়ী টিআরএনএতে 5টা বাহু আর 4টা ফাঁস আছে। এই যে লুপের মতো জিনিসগুলো দেখছো এগুলোকে বলে ফাঁস, ইংলিশে লুপ, বাংলায় ফাঁস। আর এরকম কিছু বাহু আছে যে এরকম, তো 5টা বাহু আর 4টা ফাঁস আছে, এটা এমসিকিউ এর জন্য একটু পড়বা আর কি। আর এই ছবিটা আঁকবা, এই ছবিটা পরীক্ষায় আসে, তোমাদের আঁকতে হতে পারে। ছবি আহামরি কিছুই না, এটা কিন্তু আরএনএ এক সূত্রক, এর গঠনটা একটু পরিবর্তিত হয়েছে যেহেতু সে বহন করে এরকম। তো আমি একটু তোমাদেরকে আঁকে দেখাই। এই যেমন এরকম ওকে, এই একটা না একাই দিবা, পাই টু পাই যেমন আছে তেমন করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এগুলো একটু দিবা এভাবে, ওদের এগুলো কাছাকাছি আসে তো তাই অনেকটা বন্ড তৈরির মতো হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কয়টা জিনিস যদি আমি বলি, এটা একটা টিআরএনএ, এই জায়গায় সে একটা অ্যামিনো অ্যাসিড ধারণ করে এবং বহন করে 3 প্রাইম প্রান্তে, তো এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড বহন করে কোন প্রান্তে? 3 প্রাইম প্রান্তে, এবং ওই জায়গাটার একটা নির্দিষ্ট সজ্জা আছে, ACC, মানে এটা এ, এটা সি, এটা সি, মানে অ্যাডেনিন সাইটোসিন সাইটোসিন, এরকম পরপর 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোডন বলা হয়। তো 3 প্রাইম প্রান্তে এই কোডনটা আছে, কোডনের ব্যাপারটা আমরা কালকে পড়বো। এই 3 প্রাইম প্রান্তে এই কোডনটা আছে এবং এই কোডনটা ওই অ্যামিনো অ্যাসিড বহন করতে হেল্প করে। তো এটা তোমাদের বইয়ে আছে, এটা মনে রাখতে হবে যে অ্যামিনো অ্যাসিড বহন করে যে কোডনটা তার নাম কি? ACC। এটা ডিটেলস আমরা আগামীকাল ক্লাসে শিখব। আর এর নিচের দিকে এইখানে যে 3টা জিনিস দেখছো এটাকে অ্যান্টিকোডন বলা হয়। অ্যান্টিকোডন কোডনের উল্টা জিনিস, তোমরা আপাতত জাস্ট জেনে রাখো যে অ্যান্টিকোডন টিআরএনএতে থাকে, অন্য কোনো আরএনএতে অ্যান্টিকোডন থাকে না, ছবি দেখতে পারো। তাহলে এই যে অ্যান্টিকোডন কার থাকে? টিআরএনএ থাকে। অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থান কোনটা? এই যে ACC। এগুলো তোমাদের পড়া মনে রাখতে হবে। আর এটা হচ্ছে টিআরএনএর ক্লোভার লিফ মডেল, ঠিক আছে? তো এই ছিল ট্রান্সফার আরএনএ। এরপরে এইখানে আরও কিছু কথা আছে, বাট আমরা এই কথাগুলো এখন পড়বো না, এই কথাগুলো আগামীকাল ক্লাসে আলোচনা করব। এখানে কিছু জটিল কথা আছে, এগুলো তোমরা এখনই বুঝতে পারবে না, পরে পড়বো। তো উৎপত্তি আমরা জানবো যে ভাই সকল আরএনএ ডিএনএ থেকেই তৈরি হয়। তো এই যে ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, এবং টিআরএনএর কাজ কি তোমরা একটু টিআরএনএর কাজটা পড়ে বলো তো বুঝেছো কিনা ভাইয়া? প্রোটিন তৈরির সময়, প্রোটিন সংশ্লেষণ মানেই প্রোটিন তৈরি, প্রোটিন তৈরির সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুর কাছে নিয়ে আসবে, এটাই ওর কাজ, ঠিক আছে ভাইয়া? চলো আমরা পরেরটাতে চলে যাই, মেসেঞ্জার আরএনএ। এটার ব্যাপারে তেমন কিছুই বলার নেই। সংজ্ঞা দেখো, যে আরএনএ জিনের সংকেত অনুযায়ী, জিন মানে ডিএনএ, এর সংকেত অনুযায়ী প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কার্যকর হয় এবং নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বাছাই করে, সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বলে। অনেক জটিল করে লিখছে ভাই, এত জটিল করার কিছু নাই। হ্যাঁ, তুমি জাস্ট সহজ করে বলবা যেসব আরএনএ প্রোটিন তৈরির বার্তা ডিএনএর জিন থেকে রাইবোজোমের কাছে নিয়ে আসে এবং প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়, এই কথাটা উল্লেখ করলে ভালো। প্রোটিন তৈরির টেমপ্লেট বা ছাঁচ, মানে প্রোটিন কেমন হবে এটা লেখা আছে আরএনএর মধ্যে, এটাকে এমআরএনএ বলা হয়। আচ্ছা, তানভীর বলছো ভাই টিআরএনএর বাহু আর ফাঁস কোনগুলা? এখানে যদি বা টিআরএনএর ছবিটা একদম পারফেক্ট না, কিছু এলোমেলো আছে, এইগুলা হচ্ছে ভাই বাহু, আর্ম, আর এগুলো হচ্ছে লুপ বা ফাঁস। 1 2 3 4, 4টা ফাঁস দেখতে পাচ্ছ। বাহু হিসাব করলে 1 2, এটা নেই, এই যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে বাহু। হ্যাঁ, তাহলে
বাহু আছে 5টা আর ফাঁস আছে 4টা, ওই শুধু সংখ্যা পড়লেই হবে। ডি ফাঁস এগুলো নাম, লুপগুলার নাম দেওয়া আছে, যেমন এটা হলো অ্যান্টিকোডন ফাঁস, এই ফাঁসটাকে অ্যান্টিকোডন ফাঁস বলে। এটা হচ্ছে এক্সট্রা ফাঁস বা এক্সট্রা লুপ, এটা ডি লুপ, এটা টি লুপ, নাম পড়বা শুধু, এগুলো তোমাদের বইয়ে উল্লেখ করা নাই, তাই ওগুলো অত ডিটেলস লাগবেও না। হ্যাঁ, ফাঁস 4টা, এই যে 5টা বাহু 4টা ফাঁস। ওগুলা থেকে প্রশ্ন আসে না, যেটা মনে রাখতে বললাম সেটা মনে রাখবা, যে অ্যান্টিকোডন থাকে কোন আরএনএতে, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয় কোথায়, এগুলো লাগবে। ওকে, আচ্ছা মেসেঞ্জার আরএনএতে আসো। তো মেসেঞ্জার আরএনএ হচ্ছে সেই আরএনএ যে প্রোটিন তৈরির বার্তা ডিএনএ থেকে রাইবোজোমের কাছে নিয়ে আসে এবং প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপরে এমআরএনএ থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই আরএনএ অত্যন্ত ক্ষণস্থায়ী, সবচেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে এই আরএনএ, এমআরএনএ। ওকে, আচ্ছা এরপরে দেখো এমআরএনএর ছবি দেখো, এটা আসলে বড় কঠিন কিছু না। এমআরএনএ অনেক লম্বা হয়, এর একটা প্রান্ত এই যে 3', এটা টেল বা লেজের দিক, তাই ট্রেইলার বলেছে। আর এটা হচ্ছে ওর সম্মুখ দিক, এদিক দিয়ে সে আগায়, সে চলতে পারে, এভাবে চলে, তাই এটাকে লিডার বলেছে। আর মাঝখানে কোড আছে, প্রোটিন তৈরির বার্তা বা কোড, এই জন্য এটাকে বলা হচ্ছে কোডিং অঞ্চল। ঠিক আছে, আচ্ছা তো এর কাজটা দেখো, এর কাজ পড়লেই হবে, এখানে আর কিছু লাগবে না। তাহলে প্রোটিন তৈরির বার্তা, প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায় এই এমআরএনএ, এবং রাইবোজোম ও টিআরএনএর হেল্প নিয়ে, মানে সবাই মিলে অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করে। অ্যামিনো অ্যাসিড চেইন মানেই শৃঙ্খল, শৃঙ্খল মানেই প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের চেইন মানেই প্রোটিন। তাহলে এমআরএনএর কাজও কিন্তু এটাই দেখলাম আমরা, যে প্রোটিন তৈরির বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়, নিউক্লিয়াস থেকে মানে ডিএনএ থেকে, সাইটোপ্লাজমে মানে রাইবোজোমের কাছে নিয়ে যায় এবং প্রোটিন তৈরির কাজে অংশগ্রহণ করে। আচ্ছা এরপর আসো এমআরএনএ টিআরএনএর পার্থক্য আছে, রিডিং পড়বা, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা আসো রাইবোজোমাল আরএনএ আর আরএনএ। তাহলে ভাই রাইবোজোমাল আরএনএ হচ্ছে সেই আরএনএ যেটা কি করে, রাইবোজোম তৈরি করে। আচ্ছা ট্রেইলার মানে আমি বললাম ভাই এটা হচ্ছে টেইল, টেইল মানে লেজ, তো লেজের দিকটাকে ট্রেইলার বলে আর হেডের দিকটাকে লিডার বলে। ওকে, আচ্ছা কোষের সবচেয়ে বেশি আরএনএ হচ্ছে এমআরএনএ, সরি রাইবোজোমাল আরএনএ বা আর আরএনএ। দেখো 80 থেকে 90% আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আর আরএনএ। সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ হচ্ছে আর আরএনএ। আর আরএনএর ছবি দেখো যে এরকম হয়ে থাকে, তো তোমাদের মাঝে মাঝে দেখবা পরীক্ষায় এই ছবিটা তুলে দিয়েছে এবং বলতেছে এটা কোন আরএনএ, তো ছবি দেখে চিনতে পারবা, এখন থেকে দেখে রাখো, নাহলে চিনতে পারবে না। আর আরএনএ এমন আঁকা আছে বইতে। তাহলে তোমরা আমাকে বলো তো, যে পড়াগুলো আমরা পড়লাম দেখি তোমাদের মনে আছে কিনা, ক্ষুদ্রতম আরএনএ কোনটা ছিল বলো, ক্ষুদ্রতম, যেগুলো তোমাদের লাগবে এগুলো ধরতেছি। আজকে পোল নাই, আজকে তোমরা প্রশ্নের উত্তর দাও। ক্ষুদ্রতম আরএনএ আয়েশা পারছো, অসীমা পারছো? হ্যাঁ, তাহলে ক্ষুদ্রতম আরএনএ হচ্ছে টিআরএনএ। আচ্ছা প্রোটিন তৈরির ছাঁচ বলা হয় কোন আরএনএ কে? প্রোটিন তৈরির টেমপ্লেট বা ছাঁচ, এমআরএনএ। হ্যাঁ, এটা খেয়াল করে দেখতে পারো, প্রোটিন সংশ্লেষণের ছাঁচ বা প্রোটিন তৈরির ছাঁচ হচ্ছে এমআরএনএ। সবচেয়ে ক্ষণস্থায়ী আরএনএ কোনটা? ওটাও এমআরএনএ, কারণ এমআরএনএ জন্ম নেয়, নিয়ে বার্তাটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওর কাজ শেষ। আর সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ কোনটা? আর আরএনএ। কোষের মধ্যে সবচেয়ে বেশি আছে কোন আরএনএ?
ওটাও আরএনএ। গুড, এই যে এগুলা ভাইয়া প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো বংশগতীয় আরএনএ বা জিআরএনএ, জেনেটিক আরএনএ পাওয়া যাবে কোথায়? শুধুমাত্র মনে আছে তোমাদেরকে তখন একে দেখালাম, জেনেটিক আরএনএ শুধুমাত্র কোথায় পাওয়া যায়? ভাইরাসে। যেমন যে টোবাকো মোজাইক ভাইরাস, এটার নাম তো তোমরা পড়ছো, টিএমভি, তাই না? তাহলে বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ, আরএনএ কখনোই জেনেটিক উপাদান হিসেবে কাজ করে না, সবসময় ডিএনএ জেনেটিক উপাদান হিসেবে কাজ করে। শুধুমাত্র ব্যতিক্রম ভাইরাস। ভাইরাস যারা আরএনএ ভাইরাস, তাদের আরএনএটাই তাদের বংশগতীয় বস্তু। বুঝেছ? আচ্ছা, আর শেষে আছে মাইনর আরএনএ, এমআইআরএনএ। এরা ক্ষুদ্র আরএনএ, অত ইম্পর্টেন্ট না, অল্প কিছু কাজ করে। যেমন এনজাইমের কাঠামো দান করে, মানে এনজাইমের কাজে হেল্প করে, অথবা নিজেও এনজাইম হিসেবে কাজ করতে পারে, মানে এনজাইম রিলেটেড কাজকর্ম করে। তিনটা নাম আছে, নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, রাইবোজাইম। নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, রাইবোজাইম, এগুলো। এটা কিন্তু রাইবোজাইম, রাইবোজোম না আবার, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন করেছো তানভীর যে ভাইয়া আরএনএ দ্বিতন্ত্রী অবস্থা বলতে কি বলছে? দ্বিতন্ত্রী মানে ডাবল স্ট্র্যান্ডেড। নর্মালি আরএনএ তো ভাইয়া সিঙ্গেল, কিন্তু যদি আমি এরকম দেই তার মানে আরএনএটা এই জায়গায় ডাবল হয়ে আছে, ডাবল স্ট্র্যান্ডেড, দ্বিসূত্রক। অনেক সময় এরকম ভাঁজ হয়ে হতে পারে, তো এই জন্য এটা দ্বিতন্ত্রী অবস্থা লিখেছে, ওই জায়গায় তো ডাবল হয়ে আছে, ঠিক আছে? তাহলে এই দিয়ে আমাদের কাজ শেষ। এরপরে আসো আরএনএর কাজ। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি, আমি আগেও বলেছি, তোমরাও বলছো। টিআরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএর কাছে নিয়ে যায়। আরআরএনএ রাইবোনিউক্লিওপ্রোটিন গঠন করে, মানে রাইবোনিউক্লিক অ্যাসিড বা রাইবোজোম তৈরি করো বলতে পারো। সবাই এরা কাজ একই কথা, প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা, ঠিক আছে? এরপরে আসো আমাদের আজকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। এটা সিকিউতে ঘ নম্বরে আসে, টিআরএনএটা আসে গ নম্বরে, আর সিকিউ এর ঘ নম্বরে আসে ডিএনএ আরএনএর পার্থক্য। তো তোমরা কি ডিএনএ আরএনএর পার্থক্য পারবা কি না বলো তো? বানায় বানায় লিখতে পারবা না ভাইয়া? তোমরা অ্যাকচুয়ালি মুখস্থ করবা এগুলা, এই পয়েন্টগুলা মুখস্থ করবা, আর ওগুলা বানায় লিখবা। যেমন আমি যদি তোমাকে বলি যে প্রকার, তাহলে তুমি ডিএনএর ঘরে কি লিখবা? ডিএনএ কয় প্রকার? ডিএনএর কোনো প্রকারভেদ নাই, ডিএনএ ডিএনএই, এর কোনো প্রকারভেদ নেই। কিন্তু আরএনএর বেলায় তোমাদের বই অনুযায়ী বলো তো কয় প্রকার আরএনএ? নতুন বইয়ে 6 প্রকার দিয়েছে। এই যে আমরা দেখলাম টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ, আর একটা হচ্ছে মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ ছোট, আহামরি ইম্পর্টেন্ট কোনো কাজ নাই, 6 প্রকার। তারপরে যদি আমি বলি রাসায়নিক গঠন, ডিএনএ রাসায়নিক গঠনে তুমি লিখবা ডিঅক্সিরাইবোজ সুগার, এটিসিজি আর ফসফেট। আর আরএনএর জায়গায় লিখবা রাইবোজ সুগার, এইউসিজি আর ফসফেট। এই তো। ডিএনএর কাজ কি বলো? ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে বৈশিষ্ট্য বংশ থেকে বংশান্তরে নিয়ে যাওয়া, সকল কাজ নিয়ন্ত্রণ করা। আর যদি এক কথায় বলি আরএনএর কাজ কি, প্রধান কাজ, তাহলে এটা তো ছোট কথা, বলো দেখি প্রধান কাজ। সব আরএনএর মেইন কাজ হচ্ছে সবাই মিলে প্রোটিন তৈরি করা, ঠিক আছে? সহজ জিনিস। তাহলে এই পয়েন্টগুলো পড়বা আর ওগুলো বানাই লিখবা, ওকে? আরএনএ দ্বিসূত্রক, তাই আরএনএর ওজন বেশি হবে, 10 লক্ষ থেকে কোটি কোটি ডাল্টন হতে পারে। আরএনএ এক সূত্রক, ওজন কম, এটা কয়েক লক্ষ ডাল্টন ওজন হয়। অতিবেগুনি রশ্মি এরা শোষণ করতে পারে। তো ডিএনএ যেহেতু সাইজ বেশি, তাই ডিএনএ বেশি অতিবেগুনি রশ্মি শোষণ করবে। আরএনএর সাইজ কম, আরএনএ কম অতিবেগুনি রশ্মি শোষণ করবে। সিম্পল ব্যাপার, তাই না? ঠিক আছে, এই দিয়ে আমাদের ডিএনএও পড়া, আরএনএ ডিএনএর পার্থক্য পড়া হলো। এটা কিন্তু সিকিউর টপিক, অনেকবার আসছে, পার্থক্য আকারে লিখো। তো আমরা আরএনএ পড়লাম, এখন আমরা
আমরা এখন ট্রান্সক্রিপশন পড়বো। আসো, ট্রান্সক্রিপশন জিনিসটা গতদিন আমরা রেপ্লিকেশন পড়েছিলাম, রেপ্লিকেশনের চেয়ে ট্রান্সলেশন সহজ। কিছু বেসিক জিনিস শিখতে হবে। আসো দেখি। আচ্ছা, 1 ডাল্টন সমান কত গ্রাম? ওই যে 26 -26 না কত জানি, কারণ ডাল্টন তো অনেক ছোট। হ্যাঁ, চব্বিশ। 1 ডাল্টন ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, ডাল্টন খুবই ছোট একক। আচ্ছা ভাইয়া, তো আসো আমরা এখন ট্রান্সক্রিপশন দেখি, পরীক্ষায় কিন্তু ট্রান্সক্রিপশন আসে। তো ট্রান্সক্রিপশন দেখার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে। তো আমরা ট্রান্সক্রিপশনটা দেখে ফেলি। একটা ডিএনএ আঁকছি। হ্যাঁ, এটা একটা ডিএনএ আমি আঁকলাম। ক্লাস কয়টায় শেষ হবে? 11:30টায় তো শেষ হয়, 2 ঘন্টা টাইম। তা আচ্ছা, আমি এখানে আরএনএ বানাবো। তার আগে তোমরা আমাকে বসে বসে এই ডিএনএতে কতগুলো হাইড্রোজেন বন্ধন আছে একটু আমাকে গুণে বের করে দেখাও তো, পারো কিনা? এই যতখানি আমি ডিএনএ আঁকছি, হাইড্রোজেন বন্ধন কতগুলো আছে? হুম, 20টা। তোমরা আগে গুনবা এটি কয়টা আছে, 1 2 3 4। প্রত্যেকটা এটির মাঝে 2টা করে হাইড্রোজেন বন্ড, তো 4টা এটির মাঝে 8টা হাইড্রোজেন বন্ড। আর সিজি আছে 1 2 3 4, 4টা। একটা সিজি এর মাঝে 3টা করে হাইড্রোজেন বন্ড, 3 4 12, 12 আর 8 20। এটা কি একটা পূর্ণ হাইড্রোজেন, পূর্ণ ডিএনএ খণ্ডক হয়েছে? এটা পূর্ণ ডিএনএ ঘূর্ণন হওয়ার জন্য 20টা নিউক্লিওটাইড লাগবে বা 10টা ধাপ থাকতে হবে। এখানে 8টা ধাপ আছে, 1 2 3 4 5 6 7 8, আর 2টা হলে পূর্ণ হতো। এবার ঝটপট বলো, এখানে হাইড্রোজেন বন্ড কয়টা আছে? কোনো হিসাব ছাড়াই। পূর্ণ ঘূর্ণন মানে 25টা থাকতেই হবে, তাই না? ওই যে সিজি লিখলাম, ওখানে 3টা, এখানে এটি দিয়েছি, এখানে 2টা। ওকে, আচ্ছা চলো এখন আমরা এখান থেকে আরএনএ বানাবো, বুঝছো ভাইয়া? তো আরএনএ বানানোর আগে, তার আগে একটা কথা বলতে হবে। ডিএনএর যে 2টা সুতা সিকোয়েন্স আছে 2 রকম, যেমন এখানে এ টি এ জি সি জি জি সি টি এ সি, এটা একটা সিকোয়েন্স বা ক্রম। উপরেরটা একটা ক্রম, নিচেরটাও একটা ক্রম। তো প্রোটিন তৈরির জন্য 2টা ক্রম থেকে একটা ক্রম লাগবে, 2টা ক্রমের দরকার নাই, একটা সিকোয়েন্স হলেই হবে। মানে 2টা লাইন লেখা আছে, একটা আরেকটার উল্টা লাইন ভাইয়া, বুঝছো? এটাকে বলতে পারো তোমরা একটা আরেকটার উল্টা। যেমন এ এর উল্টা টি, টি এর উল্টা এ, সি এর উল্টা জি, জি এর উল্টা সি। তো উপরটা যদি লেখা থাকে আমি ভাত খাই, তো নিচেটাতে লেখা আছে খাই ভাত আমি। ওকে, তো একই জিনিস, শুধু একটা একটা উল্টা করে লেখা। তো তুমি প্রোটিন তৈরির জন্য যে বার্তাটা দিবা,
সেটা কোনটা দিবা, আমি ভাত খাই নাকি খাই ভাত আমি, কোন লাইনটা কপি করে দিবা? দুটো লাইন আছে লেখা, 1 নম্বরটা ওকে, তাহলে আমি ভাত খাই। তো ধরো এইটা হচ্ছে আমি ভাত খাই লাইন, এই সিকোয়েন্সটা, এটা তার উল্টা। তো এই সিকোয়েন্সটাকে আমরা বলবো কোডিং সিকোয়েন্স, কারণ এখানে কোড আছে। কোডিং সিকোয়েন্স বা কোডিং স্ট্র্যান্ড বলা যায়। তো এটা যদি কোডিং হয় তাহলে এটাকে আমরা বলবো নন কোডিং, বুঝছো? একটা কোডিং হলে তার অপোজিটটা হবে নন কোডিং। তো আমি তোমাদেরকে আগে সূত্রকের পরিচয় দেখাচ্ছি, এটা কোডিং সূত্র, এটা নন কোডিং সূত্র, ওকে? দেন আসো সেন্স, আমি যদি এটাকে 1 নম্বর দিই আর এই সূত্রটা 2 নম্বর দিই, তাহলে তোমরা বলো এখানে সেন্স স্ট্র্যান্ড কোনটা? সেন্স স্ট্র্যান্ড, এটা আরেকটা নাম। সেন্স মানে যেটার মধ্যে বোঝার জিনিস আছে, সেন্স। আমরা বলি না নন সেন্স, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি, নন সেন্স নাকি তুমি? তাহলে 1 নম্বরটা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড। তাহলে নিচেরটা কি দিব? নন সেন্স। আচ্ছা বই এটাকে অ্যান্টি সেন্স দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্টি মানে অ্যান্টি সেন্সের উল্টাটা অ্যান্টি সেন্স, নন সেন্সও দেওয়া যায়, কোথাও নন সেন্সও আছে। আচ্ছা এইবার লাস্ট, এর আরেক নাম কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কারণ ওটাতে আসলে তথ্য আছে। নিচেরটা এর নাম টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট, টেমপ্লেট কেন? আসলে যার উপর কাজ হয় সে হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। বেস পেয়ারিং রুল আছে, ডিএনএ আরএনএ যখন নতুন করে তৈরি হয় তখন আগে থেকে একটা সুতা লাগে এবং ওটা দেখে নতুন সুতা তৈরি হয়। ডিএনএ তৈরির জন্যও ডিএনএ লাগে, আরএনএ তৈরির জন্যও ডিএনএ লাগে। পুরাতন ডিএনএটা কেমন সেটা দেখে নতুন ডিএনএ বা নতুন আরএনএ হবে। এবং নতুন ডিএনএ বা আরএনএ তৈরির সময় একটা নিয়ম পদ্ধতি ফলো করতে হয়, সেটাকে বলা হয় বেস পেয়ারিং রুল। মানে তুমি যেটা জিনিস, যেই ডিএনএ দেখে আরএনএটা বানাচ্ছ, সেই ডিএনএতে যদি এ থাকে তাহলে সেই ডিএনএতে যদি সি থাকে তাহলে এই ডিএনএতে হবে জি, ওই ডিএনএতে যদি জি থাকে তাহলে এই ডিএনএতে হবে সি, বা এই আরএনএতে হবে সি। মানে ওখানে যা থাকবে তার অপোজিট স্ট্র্যান্ড বা অপোজিট নিউক্লিওটাইডটা এখানে বসাইতে হবে। তো সেদিক থেকে চিন্তা করে আমরা উপরের সুতাটার মতো সুতা পেতে চাই, এই কোডিং সূত্রকের মতো করে আমরা নতুন আরএনএ পেতে চাই, তাহলে আমাদের কোন সুতার উপর কাজ করতে হবে? 1 নম্বর না 2 নম্বর? তোমরা কি আইডিয়া করতে পারতেছো? ভুল হলেও সমস্যা নেই, বলো। আমরা 1 নম্বরটার মতো পেতে চাই, তাহলে কার উপর কাজ করলে 1 নম্বরটার মতো পাবো? হ্যাঁ এই তো তোমরা ধরতে পারছো, ভেরি গুড। তো আসলে আমরা 2 নম্বরের উপর কাজ করি, দেখি 1 নম্বরটা পাওয়া যায় কিনা। ধরো আমরা আমাদের এনজাইমটাকে 2 নম্বরের উপর দিয়ে নিয়ে যাচ্ছি এবং সে দেখতেছে এখানে টি আছে, তাহলে আরএনএ তৈরির জন্য সে এখানে কি বসাবে বলো? টি এর অপোজিট এ, বেস পেয়ারিং রুল অনুযায়ী এখানে টি থাকলে এখানে এ বসাবে, দেন এখানে এ থাকলে এখানে কি বসাবে? এটা একটু বুদ্ধির খেলা, ভুলে যেও না এটা কিন্তু আরএনএ। তাহলে এখানে এ আছে, এখানে টি বসানোর কথা, বাট এটা যেহেতু আরএনএ, টি এর বদলে ইউ বসবে। কথা কি বোঝা গেছে? খুব ইজি জিনিস, একবার বললেই হবে, মাথায় ছিল না তাই না, কি যাই হোক সমস্যা নেই। পরেরটা কি হবে বলো? আবার এখানে টি আছে তাহলে এ হবে, ওকে। এখানে সি আছে তাহলে এখানে কি হবে? জি। এখানে জি আছে তাহলে এখানে হবে সি। সি আছে জি হবে, জি আছে সি হবে, এ আছে টি হওয়ার কথা কিন্তু ইউ হবে, আর টি আছে এ হবে, জি আছে সি হবে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, শুধু ইউ আর টি এর ঝামেলাটা বাদ দিলে এই সুতাটা উপরের সুতাটার মতো হয়েছে কিনা?
AUAG CGCT CGCU AC এটাই, এভাবেই ট্রান্সক্রিপশন হয়। আমরা অলরেডি ট্রান্সক্রিপশন করে ফেলছি। কি কথা ছিল, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হয়ে গেছে, শেষ। ট্রান্সক্রিপশন ইজি ছিল, আমি বললাম না তোমাদেরকে যে রেপ্লিকেশন অনেক জটিল ছিল, ট্রান্সক্রিপশন অনেক ইজি। এখন কথা হচ্ছে বইয়ে তো এত ইজি লেখা নাই, একটু জটিল করা আছে। তো চলো আমরা বইয়ে যাবো একটু, তার আগে আমরা দেখে নিই। তাহলে ডিএনএর দুটা সুতা ভাইয়া, একটা সুতার নাম কোডিং সিকোয়েন্স বা কোডিং স্ট্র্যান্ড। অ্যাকচুয়ালি কোডিং স্ট্র্যান্ড যেটা, সেটাই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, তারই নাম সেন্স স্ট্র্যান্ড। তিনটা নাম। আর নিচে যেটা নন কোডিং স্ট্র্যান্ড, তার আরেক নাম অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, তার আরেক নাম টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, কোডিং স্ট্র্যান্ড কোনটা, যেখানে আছে ডিএনএর তথ্য, ওইটাই আমরা আরএনএতে কনভার্ট করতে চাই। কারণ এই তথ্যটাকে রাইবোজোমের কাছে পাঠাতে হবে, যেন রাইবোজোম ওই অনুযায়ী প্রোটিন তৈরি করতে পারে। ওকে, তো আসো আমরা বই দেখি। আগে বইয়ের এই ছবিটা মিলাই। তোমরা এই ছবিটা দেখে আমাকে বলো, ছবিটাতে যা লেখা তোমরা তা বুঝছো কিনা। টেমপ্লেট স্ট্র্যান্ড, আরেক নাম অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, আরেক নাম নন কোডিং স্ট্র্যান্ড। এখানে যেটা অন্যটা, এটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড। আমরা পড়লাম না, যেটা কোডিং স্ট্র্যান্ড সেটাই সেন্স স্ট্র্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। নতুন যে এমআরএনএটা তৈরি হয়েছে, মনে রাখবো ভাইয়া, সব সময় নতুন ডিএনএ বা আরএনএ তৈরি হবে কোন দিক থেকে কোন দিক, মনে আছে গতদিন বলেছিলাম, নতুন সুতা অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে তৈরি হয়, 5 থেকে 3 দিকে। আমরা যে সুতাটা বানাইছি, এই যে খেয়াল করো, আমি কিন্তু ওটাও ঠিক করেই লিখেছিলাম, এই যে 5 থেকে এইদিকে বৃদ্ধি পেয়েছে 3 দিকে, ওই দিক থেকে আমরা আসছি। তো এটা নিয়ম, তাই নিয়ম মেনেই করেছি। তোমরা দেখো তো এই এমআরএনএটা এই কোডিং স্ট্যান্ডের মতো হয়েছে কিনা। এ এ, এখানেও এ, পরেরটাতেও এ, সি সি, জি জি, ওটার মতো, শুধু টি এর জায়গায় ইউ হবে আর কি, বাকিগুলা এ সি এ সি, এখানে ইউ ইউ টি টি। ঠিক আছে, তাহলে ছবিটা বুঝছো। তাহলে এই আরএনএটা কোডিং স্ট্যান্ডের মতো হবে, নতুন যে আরএনএটা হবে এটা কোডিং স্ট্যান্ডের মতো হবে। আসো বইয়ের যে লাইনগুলো সেগুলো দেখি, সেখান থেকে তোমাদের কি পড়তে হবে। প্রথমে পড়বার সংজ্ঞা, সংজ্ঞা অনেকভাবেই লেখা যায়। ট্রান্সক্রিপশন কাকে বলে, খুবই সহজ করে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। কিন্তু এখানে একটু ভালো করে লিখছে, কোন এনজাইম দিয়ে ট্রান্সক্রিপশন হয়, আরএনএ পলিমারেজ। তাহলে আগে লিখেছে আরএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে, হ্যাঁ, ডিএনএ থেকে আরএনএ, এখানে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয়েছে। আসলে যে কোনো আরএনএই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়। এখানে একটা আরএনএর নাম লিখছে, তোমরা চাইলে এই এমআরএনএ উল্লেখ করতে পারো, অথবা তোমরা চাইলে নাও উল্লেখ করতে পারো, বইয়ে আছে, তোমরাও লিখিও, সমস্যা নেই। তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে, আরএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে ডিএনএ থেকে আর এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এভাবে লিখলেই হবে। ট্রান্সক্রিপশনে একটা স্ট্র্যান্ডের উপর কাজ হয়, একটা সুতার উপর কাজ হয়, তাই না? আমরা তো দেখছি যে ডিএনএতে দুটো সুতা আছে, দুটো সুতার উপর তো আমার কাজ হবে না, একটার উপর কাজ হবে। যেই স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে কাজ ধরা হবে, হ্যাঁ, সেই স্ট্র্যান্ডকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। এই যে টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ডের আরেক নাম কি, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড। আর অন্যটা হলো কোডিং স্ট্র্যান্ড, দেখো, অথবা সেন্স স্ট্র্যান্ড, অথবা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এগুলো বইয়ের কথা, তাই আমি তোমাদেরকে শেখালাম। বইয়ের জিনিসই লাগবে, বাইরে কোনো জিনিস লাগবে না। ডিএনএ আরএনএ একই রকম, শুধু টি এর জায়গায় ইউ হয়, বাকি সব সেম হয়। যে জায়গাটুকুতে ট্রান্সক্রিপশন হয় ওই জায়গাটুকুকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। ডিএনএ তো
অনেক লম্বা, সব জায়গা থেকে তো ট্রান্সক্রিপশন হয় না, ডিএনএ যে জায়গাটুকুতে ট্রান্সক্রিপশন হয় ওটাকে ট্রান্সক্রিপশন ইউনিট বলে। ওকে, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না। ট্রান্সক্রিপশন হয় 3 ধাপে, প্রথমে শুরু, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। সহজ কথা, কাজটা শুরু করবা, এমআরএনএটাকে বড় করবা, লম্বা করবা, এরপরে শেষ করবা। আচ্ছা, এই আরএনএ তৈরির জন্য কি কি লাগবে আসো দেখি। প্রথমে তো ডিএনএ লাগবে, তাই না? ডিএনএ ছাড়া তো আরএনএ তৈরি হবে না। এরপর একটা এনজাইম লাগবে আরএনএ পলিমারেজ, ওটা হয় 3 প্রকার। ওই যে গতদিন আমরা পড়ছিলাম না ডিএনএ পলিমারেজ 1 2 3, এখানেও সেম আরএনএ পলিমারেজ 1 2 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ওই যে আরএনএ তৈরির নিউক্লিওটাইডগুলো লাগবে। তো গতদিন আমরা পড়েছিলাম ডিএনএ তৈরির নিউক্লিওটাইড হচ্ছে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি, কারণ ওগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করবে। কিন্তু আরএনএ তৈরির জন্য লাগবে এটিপি, জিটিপি, সিটিপি আর ইউটিপি। এখানে কিন্তু ডিঅক্সি লাগবে না, শুধু এটিপি হলেই হবে, জিটিপি হলেই হবে। তাহলে এগুলো হচ্ছে ওর গাঠনিক একক। আর লাগবে শক্তি, শক্তিটা আসবে ওই এটিপি থেকে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে পাইরোফসফেট। তোমরা জানো যে এটিপি ভেঙে কি তৈরি হয়? শক্তি। এটিপি ভাঙলে তৈরি হবে শক্তি এবং ওটা হয়ে যাবে এডিপি। ওকে, এবং এখান থেকে একটা ফসফেট বের হয়ে যাবে। এইভাবেই তো এটিপি ভেঙে এডিপি হয়। এই এডিপিকে আমরা পাইরোফসফেটও বলতে পারি, এডিপিকে পাইরোফসফেটও বলা যায়, মানে ওটা একটা শক্তি। এডিপি ভেঙে পাইরোফসফেট তৈরি হয়, ওখান থেকেও পরে শক্তি পাওয়া যেতে পারে, কারণ এখানে 3টা ফসফেট ছিল, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ওখানে 2টা আছে, ওটা ভাঙলেও শক্তি পাওয়া যাবে। তো নর্মালি এটিপিটাই ভাঙে এবং শক্তি হিসেবে কাজে লাগে। তো এগুলো হচ্ছে আমাদের আরএনএর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। তাহলে আবার রিপিট করি কী কী লাগবে আরএনএ তৈরির জন্য, ট্রান্সক্রিপশনের জন্য। একটা ডিএনএ লাগবে, এরপরে আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগবে, যেটা 3 প্রকার হয়। এরপরে লাগবে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এই নিউক্লিওটাইডগুলা লাগবে শক্তি, এই তার কিছু প্রোটিন হেল্প করার জন্য। আচ্ছা, এবার আসো আমরা ট্রান্সক্রিপশনের ধাপের মধ্যে চলে যাই। ট্রান্সক্রিপশন আসলে কেমন, ট্রান্সক্রিপশন আসলে কিভাবে হয়। তো আমরা আগে একটা ভিডিও দেখব। গতদিন আমরা ডিএনএ তৈরির ভিডিও দেখেছিলাম, আজকে আমরা আরএনএ তৈরির ভিডিও দেখব। তবে আরএনএ তৈরির ভিডিওতে অত কিছু নাই। আসো, আমরা এখন একটা কোষের ভেতরে ঢুকবো। আমরা একটা কোষের মধ্যে ঢুকলাম, কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসের ভেতরে ঢুকবো। দেখো, নিউক্লিয়ার পোর দিয়ে নিউক্লিয়াসের ভেতরে ঢুকলাম। নিউক্লিয়াসের ভেতরে কি আছে? ডিএনএ আছে। আর আমরা জানি ডিএনএর মধ্যে থাকে জিন। এই যে দেখো, ডিএনএর মধ্যে থাকা জিন। ট্রান্সক্রিপশন কিন্তু ডিএনএ থেকেই হয়, ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়, এবং তাহলে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের ভেতরেই হবে। এই জন্য নিউক্লিয়াসের ভেতরেই আসতে হলো। তো ডিএনএর যে জায়গায় তথ্য আছে সেই জায়গা থেকেই তো ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করতে হবে, যে গিয়ে প্রোটিন তৈরি করবে। তাই জিনের মধ্যেই ট্রান্সক্রিপশন হয়। তাহলে ডিএনএর মধ্যে আছে জিন,
এই জিনের অবশ্য কিছু পার্ট আছে, যেমন এই সামনের অংশটার নাম প্রোমোটার, শেষের অংশটার নাম টার্মিনেটর, এগুলো তোমরা পরে পড়বা। তাহলে দেখো জিনের 3টা পার্ট, প্রোমোটার, টার্মিনেটর, আর এটাকে কোডিং সিকোয়েন্স বলে মাঝখানেরটা। প্রোমোটার, টার্মিনেটর, কোডিং সিকোয়েন্স। এবং এখান থেকেই প্রোটিন তৈরি হয়, এই অংশটা থেকে আসলে প্রোটিন তৈরি হয়। তাই এই অংশটার থেকেই আমাদেরকে আরএনএটা তৈরি করতে হবে। তো এখন আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া দেখবো, এটা আমরা নেক্সট দিন দেখবো। আপাতত আসো, ধরো এটা একটা ডিএনএর জিন, জিনের ওই অংশটা হচ্ছে প্রোমোটার। তো প্রোমোটারেই এসে এনজাইম আরএনএ পলিমারেজ যুক্ত হবে। ডিএনএ তৈরির জন্য যেমন অনেকগুলো এনজাইম পেয়েছিলাম আমরা, আরএনএ তৈরির জন্য অত এনজাইম লাগে না, এখানে একটা এনজাইমই যথেষ্ট, আরএনএ পলিমারেজ। এবং তোমরা নিশ্চয়ই দেখলা এখানে আরএনএ তৈরির 3টা ধাপ: সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তি, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। তাহলে দেখো আরএনএ পলিমারেজ প্রথমে কোথায় এসে যুক্ত হচ্ছে? প্রোমোটার রিজিওনে যুক্ত হয়ে ও নিজেই এইটার প্যাঁচ খুলে দেবে, এখানে হেলিকেজ টেলিকেজ লাগবে না, ও একেবারে 20টা জোড়ার বন্ধন খুলে দিতে পারে, বন্ধন খুলে দিয়ে নিজেই কাজ করে, সব একাই করে। এই যে খুলে দিল, দিয়ে দেখো এটা ওটা কোডিং, এটা নন কোডিং স্ট্যান্ড, নন কোডিং বা টেমপ্লেট স্ট্যান্ড। এটার উপরে একটার পর একটা নিউক্লিওটাইড বসাচ্ছে, এই যে 5 থেকে 3-র দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা 5 প্রাইম প্রান্ত, আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এভাবে ডিএনএ এর ভেতর দিয়ে যাচ্ছে, আর এটা খুলে যাচ্ছে, আর এখানে আরএনএ তৈরি হচ্ছে। এভাবে আরএনএ পলিমারেজটা ডিএনএকে কপি করতে 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 টার্মিনেটর রিজিয়নে পৌঁছাইলে এটা শেষ হবে। তাহলে ওই যে কোথায় ট্রান্সক্রিপশন শুরু হবে? প্রোমোটারে। আর কোথায় শেষ হবে? টার্মিনেটরে। যখন টার্মিনেটরে যাবে তখন ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাবে, এই এমআরএনএ তৈরি হয়ে গেল, এটাই ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন তৈরিটা তোমরা আশা করি বুঝছো। আমরা বইয়ে যাই এবং বইয়ের পড়াটা দেখি কিভাবে ট্রান্সক্রিপশন বর্ণনা করেছে। আসো, তাহলে ট্রান্সক্রিপশন হবে 3 ধাপে ভাইয়া। প্রথমে ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা, তারপরে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, এটা ছিল ইনিশিয়েশন, এটা ইলংগেশন, আর এটা সমাপ্তিকরণ বা টার্মিনেশন। তাহলে এই হচ্ছে 3টা ধাপ: সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। তো তোমরা বলো ট্রান্সক্রিপশনের সূচনা হয় কোন জায়গা থেকে? বলো তো দেখি, কোন জায়গা থেকে? ডিএনএর কোন জায়গাটা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে? জায়গাটার নামটা কি? গুড, জোনায়েদ বলছো। আর কেউ? প্রোমোটার, তাই না? আচ্ছা, প্রোমোটারে কোন এনজাইম এসে যুক্ত হবে? কোন এনজাইম এসে যুক্ত হবে? আরএনএ পলিমারেজ। ঠিক আছে, গুড, পলিমারেজ। হ্যাঁ, এবং সে কয়টা বেস পেয়ারের পাক খুলে দেবে বলেছিলাম? কয়টা বেস পেয়ার একসাথে খুলে দিয়ে কাজ শুরু করবে? 20টা। ওকে, এগুলাই কথা, ওগুলাই লেখা আছে। দেখো, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ জিনের যে প্রোমোটার সেখানে গিয়ে যুক্ত হয় এবং প্যাচ খুলে দেয়, সাধারণত 20টা বেস পেয়ার খুলে যায়। ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে রেপ্লিকেশনের জন্য প্রাইমার লেগেছিল, এখানে কোনো প্রাইমার লাগে না। আচ্ছা, দেন লাস্ট কথা, সূচনার ক্ষেত্রে আমরা যে দেখলাম যে প্রোমোটারে আরএনএ পলিমারেজ যুক্ত হচ্ছে এবং আরএনএ তৈরির কাজটা শুরু করতেছে, ভালো কথা। তো ডিএনএ তৈরির কাজ শুরু হয়েছিল কোন জায়গায়? মনে আছে ওই জায়গাটার নাম? একইভাবে এখানে আমরা যদি বলি আরএনএ তৈরি শুরু হয় প্রোমোটারে, তাহলে ডিএনএ তৈরি শুরু হয় কোথায়? ওই জায়গার নাম কি? গতকাল পড়েছো, গতদিন। ডিএনএ তৈরি শুরু হয়, হেলিকেজ এনজাইম এসে যুক্ত হয় কোথায়? অরি, 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 গুড গুড গুড, অরিতে। অরিকে আমরা বলেছিলাম সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, তাই না? সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স বা অরি।
আর এখানে এটাকে বলছি প্রোমোটার। তো ওইখানে যেমন সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স বলেছিলাম, এখানেও সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, এটাকেই আমরা প্রোমোটার বলি। তবে এখানকার সিকোয়েন্সটা দেওয়া আছে। সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স মানে তো একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, ওই সিকোয়েন্স যেখানে যেখানে থাকবে সেখান থেকে হবে। তো প্রোমোটার নামের যে জায়গাটার কথা আমরা বললাম ভাইয়া, সেখানে আসলে এটা ঠিক করাই থাকে। ধরো এটা একটা ডিএনএ, তো এটা কোডিং অঞ্চলে এমন থাকবে। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে টাটা বক্স। তাহলে ডিএনএর মধ্যে যে জায়গাগুলোতে টিএ থাকে ওই জায়গাগুলোতেই ট্রান্সক্রিপশন শুরু হয়। এটা হচ্ছে প্রোমোটারের সিকোয়েন্স, টাটা টাটা বক্স বলে এটাকে। তাহলে তোমরা মনে রাখবা যে প্রকৃত কোষে প্রোমোটারের সিকোয়েন্সটা কি, তুমি বলবা টাটা বক্স। এখানে শুধু একবারই থাকবে তা না, আরও বেশি থাকতে পারে, টা 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 অনেকবার থাকতে পারে। আদি কোষে এই টা টার বদলে থাকে টা টাট, একটু আলাদা। তো এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার জায়গা, এইটাই সেই সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স টিএ। এটা একটু মনে রাখবা। তাহলে আমরা ট্রান্সক্রিপশনের সূচনা শেষ করলাম। আরেকবার আমি রিপিট করছি, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই এনজাইম জিনের প্রোমোটারে গিয়ে যুক্ত হয়। প্রোমোটারের সিকোয়েন্স হচ্ছে টাটা বক্স, ঠিক আছে। তারপরে 20টা বেস পেয়ারের পাক খুলে দেয় এবং ট্রান্সক্রিপশনের সূত্রপাত ঘটায়। এখানে কোনো প্রাইমার লাগে না, এটাই সূচনা হলো। এরপরে স্ট্যান্ড বর্ধিতকরণ, তুমি ওটাই লিখবা আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, বেস পেয়ারিং রুল অনুযায়ী, বেস পেয়ারিং রীতি অনুযায়ী এই কথা উল্লেখ করতে হবে। হ্যাঁ, তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং রীতি অনুযায়ী ডিএনএকে ছাঁচ ধরে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করে এবং এমআরএনএর সুতাটা লম্বা করতে থাকে। এভাবে 5 থেকে 3 প্রাইম মুখী এমআরএনএ তৈরি হয়। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো তো, এই যে 5 থেকে 3 প্রাইম মুখী এমআরএনএ আমরা তৈরি করছি, এটার জন্য যে ডিএনএটা কপি করলাম, সেই ডিএনএ ডিরেকশন কোন দিক থেকে কোন দিক, কোন দিক কপি হয়ে 5 থেকে 3 পেয়েছি? 5 থেকে 3 পাওয়ার জন্য আমাদের কপি করতে হয়েছে 3 থেকে 5-এর দিকে, কারণ এটা উল্টাটাই হয়। তাহলে তোমরা বলবা যে 3 থেকে 5 প্রাইম সূত্র কপি করে 5 থেকে 3 প্রাইম মুখী নতুন এমআরএনএ পাওয়া যায়। এটা তোমাদের বই লেখা আছে। হ্যাঁ, এই যে দেখো, 3 থেকে 5 প্রাইম মুখী ছাঁচ ডিএনএ কপি করে 5 থেকে 3 প্রাইম মুখী এমআরএনএ তৈরি হয়। এটুকু লিখলেই স্ট্র্যান্ড বর্ধিতকরণ হয়ে গেল। এরপর সমাপ্তিকরণ। কোথায় সমাপ্তি হবে? টার্মিনেটর অঞ্চলে। টার্মিনেটর অঞ্চল, জিনের শেষ অংশটাই টার্মিনেটর অঞ্চল, সেখানেই শেষ হবে। তাহলে আমরা বলবো যে ডিএনএর ছাঁচ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্তি স্থান আগে থেকে নির্দিষ্ট করা থাকে। এই জায়গাটাকে বলা হয় টার্মিনেটর অঞ্চল। এবং টার্মিনেটর অঞ্চলে আমরা যেমন দেখলাম প্রোমোটারে টাটা থাকে, ফিক্সড করা আছে, টিএ থাকবে, এরকম টার্মিনেটরও ফিক্সড করা থাকে। এখানে থাকবে এক সারি অ্যাডেনিন। ধরো এটা ডিএনএ, এরকম থাকবে ভাইয়া, এ এ এ এ এ এরকম এক সারি অ্যাডেনিন থাকবে। তাহলে তুমি মানে ওরা বুঝবে যে আচ্ছা এখানে তাহলে শেষ করতে হবে, বুঝছো? তাহলে প্রোমোটারের সিকোয়েন্স ছিল টাটা বক্স, আর টার্মিনেটরের সিকোয়েন্স হচ্ছে এক সারি অ্যাডেনিন। দেখো প্রকৃত কোষে টার্মিনেশন সিকোয়েন্স হলো এক সারি অ্যাডেনিন। এই এক সারি অ্যাডেনিন পরপর যুক্ত হলে ওইখানে গিয়ে এটা শেষ হবে। এই দিয়ে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হলো। সূচনা হয়েছিল প্রোমোটারে টাটা বক্সে, তারপর বর্ধিতকরণ হলো, 3 থেকে 5 প্রাইম কপি হয়ে 5 থেকে 3 প্রাইম মুখে আরএনএ তৈরি হলো। আর জিনের যেখানে টার্মিনেটর সিকোয়েন্স, সেখানে গিয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হয় এবং টার্মিনেটর সিকোয়েন্সটা প্রকৃত কোষে আগে থেকে ঠিক করা থাকে, এটা হচ্ছে এক সারি অ্যাডেনিন। তো তাহলে তোমরা আমাকে বলো তো যে
এই আমরা যদি শেষে এটা যদি এ এ এ এ এরকম থাকতো, তাহলে এইটা কপি করে আরএনএর শেষ অংশটা কি হইতো? ধরো এটা হচ্ছে আমার 3', এই জায়গাগুলোতে কি হইতো আরএনএর? এ কপি হলে এখানে কি আসতো? অনেকগুলা, হ্যাঁ, ইউ 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 অনেকগুলা ইউ আসতো, তাই না? এবং ওটাই হয়। আচ্ছা হুমায়রা, এটা টি হবে না আপু, কেন? কারণ এটা আরএনএ, তো আরএনএতে থাইমিন হয় না, শুধু ইউরাসিল হয়। হ্যাঁ, ওই জায়গাটার কুতে আর কি, টি এর বদলে ইউ হয়। তাহলে দেখো এটাই এমআরএনএতে ট্রান্সক্রাইব করে হবে একসারি ইউরাসিল। ট্রান্সক্রাইব মানে ট্রান্সক্রিপশন করা, ঠিক আছে? এখানে গিয়ে বন্ধ হয়ে যায়। তাহলে এই 3টা ধাপ ট্রান্সক্রিপশন। তো তোমরা আমাকে একটু বলো ট্রান্সক্রিপশনের ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে? ওকে, সহজ। ট্রান্সলেশন কি বলে, রেপ্লিকেশনের দিন বলছিলাম ওটা কঠিন, কারণ ওটা আসলেই কঠিন। তবে ওটা পড়ার পরে, কঠিন জিনিসটা পড়ার পরে, এই জিনিসগুলো যখন তোমরা বুঝতে শিখতেছো যে এগুলা কি অ্যাকচুয়ালি কীভাবে হয়, তখন এটা ইজি হয়ে যায়। তাহলে শুরু বর্ধিতকরণ, শেষ। শুরু হবে প্রোমোটারে, টাটা বক্স, বর্ধিতকরণ হবে, শেষ হবে কোথায়? টার্মিনেটরে। টার্মিনেটরের সিকোয়েন্স একসারি অ্যাডেনিন, এই তো, ঠিক আছে? হ্যাঁ, আমরা হচ্ছে মাস্টার বুকে দিয়েছি, অথবা তোমরা এই এই লাইনগুলো লিখতে পারো। যেমন আমি তোমাকে বলি ভাই, সূচনা পুরোটাই লিখবা, পারবা না? ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম আরএনএ পলিমারেজ। এটা জিনের প্রথম অংশে প্রোমোটারের সাথে যুক্ত হয়, প্যাঁচ খুলে দেয়, 20টা প্যাঁচ খুলে, মানে 20টা বেস পেয়ার খুলে। প্রকৃত কোষে প্রোমোটারের মূল বস্তু টাটা বক্স, আর আদি কোষে টাটাট, এখানে প্রাইমার লাগে, এটা পুরোটাই লিখবা। এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণটা এই পর্যন্ত লিখবা, এই 4 লাইন। আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং রুল অনুযায়ী ছাঁচ ডিএনএ সূত্রকে ব্যবহার করে এবং তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত করে নতুন এমআরএনএ তৈরি করে। আচ্ছা, ঠিক আছে। এবং সামনের দিকে অগ্রসর হয়, 3 থেকে 5 প্রাইম মুখী ছাঁচ ডিএনএ ব্যবহার করে 5 থেকে 3 প্রাইম মুখী এমআরএনএ তৈরি হয়। এটা এই 3 লাইন। আর এখানেও পুরোটা লিখবা, এটা তো তেমন কিছুই না। যে ছাঁচ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্তি স্থান নির্দিষ্ট করা থাকে, আরএনএ পলিমারেজ এনজাইম এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে ছাঁচ ধরে সামনে অগ্রসর হয় এবং ডিএনএ সূত্রের যখন টার্মিনেশনে পৌঁছায় তখন ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। টার্মিনেশন সিকোয়েন্সটা কি? এই যে একসারি অ্যাডেনিন, ওটা হয়ে যায় একসারি ইউরাসিল। আচ্ছা, কালকে আমি যে বিল্ডিংয়ে এখন ক্লাস নিচ্ছি, কালকে এই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির কাজ হবে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হবে। তো আমাদের ক্লাস তো 9:30টায়, আশা করা যায় সন্ধ্যার মধ্যেই ঠিক হয়ে যাবে। তো কালকে আসলে ক্লাস আগায় নেওয়ার সুযোগ নাই, আমরা চেষ্টা করব 10টার মধ্যে ক্লাস শেষ করার। আজকে হবে না অবশ্য, আজকে বড় টপিক, আর একটু পড়া আছে। আসো, আজকের বাকি পড়াটা ইন্টারেস্টিং, এইটুকু পড়লেই শেষ। আমরা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পড়বো, পড়া যায় অবশ্য। আসো পড়া দেখি। তো আমাদের ওই ছবিটাতে যাই যেটা আমরা প্রথমে আঁকছিলাম। যশোর ব্রাঞ্চে পাওয়া যাবে না ভাই, শুধু ঢাকায় পাওয়া যায়, মাস্টার বুক শুধু ঢাকাতেই আছে, তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। ওকে, আচ্ছা এখানে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা দেখেছিলাম যে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, এবং আমরা দেখলাম কিভাবে এমআরএনএ তৈরি হয়। এত কিছু ঘটনা এই নিউক্লিয়াসের মধ্যেই ঘটে। আচ্ছা আসো চিন্তা করো, এই যে ডিএনএ থেকে এমআরএনএটা তৈরি হলো, এই যে এক সূত্রক এমআরএনএ জন্ম নিল, জন্মের পরই পরই যদি ওকে তুমি বলো যে যাও তুমি গিয়ে রাইবোজোমের কাছে গিয়ে কাজ করো, যাও। আচ্ছা জন্ম নেওয়ার পরে পরে কি একজনের পক্ষে এসে কাজ করা পসিবল? তোমরাই বলো। মাত্র জন্ম নিল, ও যদি এখনই ওর জন্মস্থান মানে ঘর থেকে বের হয়, রাস্তায় যায়, ও কি টিকতে পারবে? ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না? মাত্র একটা জন্ম নেওয়া বাচ্চা কি ছেড়ে দিলে তুমি যদি বলো যে যাও তুমি কাজ করো, কাজ না করলে খাওয়া নেই, খাইতে গেলে হ্যাঁ কাজ করতে হবে, পারবা? মানে ও পারবে না তো। একই অবস্থা ভাই এই এমআরএনএ এখন বাচ্চা এমআরএনএ, ওকে তুমি এত প্রেশার দিতে পারো না। হ্যাঁ তুমি ওকে কাজ করায় নিতে পারো, তার আগে ওকে কিছু শেখাইতে হবে।
ওকে ট্রেনিং দিতে হবে, তাই না? তো কি ট্রেনিং? 3টা ট্রেনিং দিতে হবে। আসলে আমরা এই 3টা ট্রেনিং এখন দিব। ওকে এখানে বের করার আগে আমরা ওকে একটু দেখি। ও ধর এটা এমআরএনএ, এই এমআরএনএর মাথাটাতে একটা হেলমেট পরাই দিব আমরা। কেন? কারণ বলা যায় না, বাইরে গেলে কেউ ঢিল টিল মারতে পারে, মাথা ফেটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, মাথা ফেটে যেতে পারে। তাই আমরা ওর 5 প্রাইম প্রান্তে একটা হেলমেট পরাই দিব, ক্যাপ পরাই দিব, ক্যাপ। আর পেছনে পরাই দিব একটা লেজ, যেই লেজটা ওর মূল দেহকে রক্ষা করবে। যে পেছন থেকে যদি কেউ আক্রমণ করে ছুরি নিয়ে, ওর যদি এটা কেটেও দেয় তো লেজ কাটবে, মূল দেহ তো সুরক্ষিত থাকবে, তাই না? তাহলে ওকে আমরা একটা লেজ লাগাই দিব, এটা 3 প্রাইম প্রান্তে একটা লেজ লাগাই দিব, যেন ঘর থেকে বের হয়ে ওকে কুকুর যদি ধাওয়া দেয় তো কুকুর কামড় দিলে লেজে কামড় দিবে, মূল দেহে কোনো ক্ষতি যেন না হয়। এবং মূল দেহ থেকেও এখানেও কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, সেগুলো কেটে ফালাই দিব। ওগুলোকে আমরা ইন্ট্রন বলি। ইন্ট্রনগুলো কেটে ফালাই দিব আর এক্সনগুলো রেখে দিব, যেগুলো আমাদের দরকারি। এই 3টা ধাপ, এই 3টা পরিমার্জন আমরা করব, যেন এমআরএনএটা ম্যাচিউর হয়, চূড়ান্ত হয়। ঠিক আছে? ওপর নিচে ক্ষতি করতে পারে না, পারে, কিন্তু ওটার প্রোটেকশন হয়েই যায় ক্যাপিং আর টেইলিং এর মাধ্যমেই। ঠিক আছে? তো আসো আগে আমরা ভিডিওটা দেখি। আচ্ছা না, আগে নামগুলা দেখি না, আগে ভিডিও দেখি। আসো ভিডিওটা দেখি। তো এইটা ছিল আমাদের ভিডিও, যেখানে ওই যে আরএনএ পলিমারেজ এমআরএনএ তৈরি করলো। আচ্ছা, এমআরএনএ তৈরি হলো ভালো কথা, কিন্তু এটা বাচ্চা এমআরএনএ, এটাকে আমরা বলবো প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএটাকে এবার চূড়ান্ত করতে হবে, ম্যাচিউর করতে হবে। ওর এই ভেতরের জায়গাগুলোকে, এগুলাকে বলে এক্সোন, এগুলা দরকারি জায়গা। আর বাকি জায়গাগুলোকে বলা হয় ইন্ট্রন, ইন্টারভেনিং সিকোয়েন্স। এগুলোর কাজ নেই, এগুলো কেটে ফালাই দিব। তো পরে তার আগে ওইটা হলো 5 প্রাইম প্রান্ত, এইদিকে ক্যাপ পরাই দিতে হবে একটা। 7টা গুয়ানিন নিউক্লিওটাইড দিয়ে ক্যাপ পরা হয়, আর এটাতে একটা টেইল পরাই দিব, লেজ। 150টা অ্যাডেনিন নিউক্লিওটাইড মিলাই টেইল হয়, এগুলো বই লেখা আছে। আর এই যে মাঝখানে এগুলা আজাইরা অংশ রয়ে গেছে, কিছু দরকারি অদরকারি জিনিস, এগুলো কেটে ফালাই দিব। এই ফালাই দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। আর স্প্লাইসিং করে যে প্রোটিনগুলা, তাকে বলা হয় স্প্লাইসিওজোম। আমরা জিনিসটা আবার দেখি, এটা যে তৈরি হচ্ছিল। তাহলে আমি বললাম 3টা পরিমার্জন: ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। ক্যাপিং হবে 5 প্রাইম প্রান্তে, 7টা গুয়ানিন দিয়ে ক্যাপিং হয়, মানে ক্যাপ বানায় দেয়। আর 50 থেকে 150টা অ্যাডেনিন দিয়ে লেজ হয়। আর এক্সন রেখে ইন্ট্রন কেটে ফালাই দেওয়াকে স্প্লাইসিং বলে। স্প্লাইসিং করে যারা, তাদেরকে স্প্লাইসিওসোম বলে। জিনিসগুলো দেখো, এই যে ক্যাপ, 5 প্রাইম প্রান্তে ক্যাপ পরানো হবে 7টা গুয়ানিন নিউক্লিওটাইড দিয়ে। আর 3 প্রাইম প্রান্তে টেইল বসানো হবে 50 থেকে 150টা অ্যাডেনিন দিয়ে। আর মাঝখানে ইন্ট্রন কেটে ফালাই দেওয়া হবে। ইন্ট্রন হচ্ছে এমআরএনএর মধ্যে থাকা অপ্রয়োজনীয় জিনিস, এগুলো কেটে ফালাই দেওয়া হবে। যারা এটা কেটে ফালাই দেবে তাদেরকে বলা হয় স্প্লাইসিওসোম। আর এই প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। এখন ও হচ্ছে ম্যাচিউর এমআরএনএ, ও এখন কাজের জন্য প্রস্তুত। তুমি এখন ওকে বলবা যাও, তুমি নিউক্লিয়াস থেকে বের হয়ে যাও। ও তখন দেখো নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসছে। এখন কিন্তু সে রাইবোজোমের কাছে যেতে পারবে এবং এখন সে কাজ করতে পারবে। বুঝছো? এখন সে ম্যাচিউর এমআরএনএ। তাহলে তোমরা কি এই এমআরএনএ চূড়ান্তকরণটা বুঝলা ভাইয়া? পুরা বাচ্চা এমআরএনএকে পাঠাই দিবা কাজ করতে? দেওয়া যাবে? যাবে না, দিলেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ওকে কি করতে হবে? পরিমার্জন করতে হবে। এই যে পড়ো, সদ্য তৈরিকৃত প্রি এমআরএনএ নিউক্লিয়াসের বাইরের এনজাইম এবং পরিবেশ কর্তৃক ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ ওই পরিবেশের জন্য ওটা উপযুক্ত না। এই জন্য পরিমার্জন করতে হবে। পরিমার্জন নাম্বার 1, দিস ইজ কল্ড টেইলিং। 1 নম্বরে পরিমার্জনে টেইল বসানো হবে। কোন প্রান্তে টেইল বসাবা? 3 প্রাইম প্রান্তে টেইল বসাবা। কিভাবে টেইল বসাবা? 50 থেকে 150টা অ্যাডেনিন নিউক্লিওটাইড, মানে একটার পর একটা এ এ এ এ এ এ এরকম 150 পর্যন্ত বসাও। এটাকে আমরা পলি এ টেইল বলবো। কেন পলি এ টেইল বলবো বুঝছো তো? অনেকগুলো এ নিউক্লিওটাইড, এই জন্য এ। একটা এনজাইম পলি এ পলিমারেজ যেটাতে কাজ করে, এই জন্য ওটার নাম দেওয়া আছে। এটাকে আমরা বলবো টেইলিং, পরিমার্জন 1।
এরপর আসো পরিমার্জন 2, এটাকে আমরা বলবো ক্যাপিং। এটা হবে 5 প্রাইম প্রান্তে, এখানে 7টা গুয়ানিন নিউক্লিওটাইড বসাবা, তাইলে ওটা ক্যাপ তৈরি হবে। এবং আরএনএর মাঝে কিছু জায়গা আছে ইন্ট্রনগুলোকে বলা হয় ইন্টারভেনিং সিকোয়েন্স। এক্সনগুলোকে বলা হয় এক্সপ্রেসড সিকোয়েন্স বা কোডিং অঞ্চল। আমরা এই নন কোডিং অঞ্চলগুলো কেটে ফালাই দিব, কোডিং অঞ্চলগুলো রেখে দেব, মানে এক্সন রাখবো, ইন্ট্রন কেটে ফালাই দিব। এক্সন রেখে ইন্ট্রন কেটে ফালাই দেওয়াকে বলা হয় স্প্লাইসিং। এমআরএনএ স্প্লাইসিং। পরিমার্জন 3, ঠিক আছে। স্প্লাইসিং এর সংজ্ঞা আসে, তাহলে বলবা ইন্ট্রন কেটে ফালাই দিয়ে এক্সন রেখে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং যারা করে তাদেরকে স্প্লাইসিওসোম বলে, কেউ কেউ এদেরকে স্মল রাইবোনিউক্লিয় প্রোটিনও বলে। বলুক তোমরা স্প্লাইসিওসোমও বলবা, ঠিক আছে। এই তো মোটামুটি। এখন তোমাদের যদি পরীক্ষায় ট্রান্সক্রিপশন আসে, তাহলে এই 3টা কথা এক লাইনেই লিখবা। শেষে সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণের পরে চূড়ান্ত এমআরএনএ তৈরির সময় লিখবা ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। এই 3টি প্রক্রিয়া শেষে প্রি এমআরএনএ চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয়। এটা সাইটোপ্লাজমে পরিবেশের জন্য উপযুক্ত, তাই নিউক্লিয়াস ত্যাগ করে সাইটোপ্লাজমে আসে এবং রাইবোজোমে বসে প্রোটিন তৈরি করে, ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে। এইগুলোর ডিটেলস না লিখলেও চলবে তখন, কারণ অলরেডি তখন তোমার পড়া অনেক বড় হয়ে যাবে, বা সময় থাকলে তুমি লিখতে পারো। কখনো কখনো তোমার পরীক্ষায় এমনও আসতে পারে ডিরেক্ট যে এমআরএনএ চূড়ান্তকরণের ধাপগুলো লিখো, তখন এমআরএনএ কিভাবে চূড়ান্ত হচ্ছে এটাই লিখতে হবে, তাই এটা জানাটা দরকার। আমরা তো দেখলামই, তোমাদেরকে এখন ছবি দেখাই, খেয়াল করো ভাই। এটা কিন্তু ডিএনএ অলরেডি, এটা ডিএনএর জিন বোঝানো হচ্ছে। হ্যাঁ, জিনের এই যে শুরুটা হলো প্রোমোটার আর শেষটা হলো টার্মিনেটর, মাঝখানটা আমরা কপি করব। এই যে ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এটা হচ্ছে আরএনএ, এবং যে আরএনএটা হবে সেটা হলো প্রি এমআরএনএ। তোমরা তো জানো যে প্রথমেই যেটা তৈরি হবে এটা হলো প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএটাকে এবার চূড়ান্ত করব। কিভাবে চূড়ান্ত করব? পরিমার্জন 1-এ আমরা টেইলিং করব, পলি এ টেইল বসাবো। পরিমার্জন 2-এ আমরা ক্যাপ করব, 7টা গুয়ানিন ক্যাপ বসাবো। আর পরিমার্জন 3-তে আমরা ইন্ট্রন কেটে বাদ দিব, এক্সনগুলা রেখে দিব। এটা এক্সন, এটা এক্সন, এটা এক্সন, এগুলোকে পরে জোড়া লাগাবো। এটাকে আমরা বলবো স্প্লাইসিং। ইন্ট্রন কেটে বাদ দেওয়াকে স্প্লাইসিং বলে। হ্যাঁ, এটা তোমাদের যদি পরীক্ষায় এটাই আসে যে আরএনএ পরিমার্জনের ধাপগুলো লিখো, তাহলে ছবি এঁকে দেখাবা। ছবি তো সহজ, খুব একটা কঠিন না, শুধু টান স্কেল দিয়ে বানাই দিবা, ক্যাপ বসাবা, টেইল বসাবা, কেটে ফালাই দিবা, এটাই হচ্ছে পরিমার্জন। ঠিক আছে, এখন এই যে এমআরএনএটা হলো চূড়ান্ত এমআরএনএ, এখানে একটা সিকোয়েন্স আছে। ধরো এই সিকোয়েন্সটা কেমন, মনে করো এ ইউ সি জি সি এ ইউ সি জি, এরকম এটা এমআরএনএ সিকোয়েন্স হলো, এবং এটা দিয়ে প্রোটিন তৈরি হবে। বুঝছো? এখানে আরেকটা লাস্ট টপিক আছে এই এমআরএনএর এই পড়া থেকে, এটাকে আমরা অল্টারনেটিভ স্প্লাইসিং বলি। এটা যদিও বা জিন টপিকে একটু আলোচনা আছে, আমি তোমাদেরকে বলে রাখি, বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের কোষের ক্রোমোজোমগুলোতে জিন আছে। এক একটা জিন থেকে এক একটা আরএনএ তৈরি হয়, এক একটা আরএনএ থেকে এক একটা প্রোটিন তৈরি হয়। এরকম আমাদের ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন একটা হরমোন, ওটাও একটা প্রোটিন। সেই প্রোটিন তৈরির জিনটা আছে 11 নম্বর ক্রোমোজোমে। আমাদের ইনসুলিন তৈরির জিনটা আছে 11 নম্বর ক্রোমোজোমে। ঠিক আছে, তো 11 নম্বর ক্রোমোজোমে যে জিন, অনেক জিন আছে, তার মধ্যে ওটা একটা জিন, সেই জিনটা ইনসুলিন তৈরি করে। কারণ বিজ্ঞানীরা দেখছে যে আমাদের শরীরে সব মিলায় জিন আছে প্রায় 20,000, কিন্তু আমাদের শরীর থেকে সব মিলায় প্রোটিন পাওয়া গেছে প্রায় 1 লক্ষ ধরনের। তো এটা একটু ব্যাপারটা বোঝো ভাই, বিজ্ঞানীদের ধারণা ছিল যে একটা জিন থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়,
তাহলে 20,000 জিন থেকে 20,000 ধরনের প্রোটিন তৈরি হবে। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলো যে না, 20,000 জিন থেকে 20,000 ধরনের প্রোটিন না, আমাদের বডিতে 1,00,000 ধরনের প্রোটিন তৈরি হচ্ছে। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তো পাওয়া যাচ্ছে না। তখন বিজ্ঞানীরা অল্টারনেটিভ স্প্লাইসিং এই তত্ত্বটা নিয়ে আসে। আসো দেখি। এই যে মনে কর ভাইয়া, এগুলা ছিল এক্সন, আর এগুলা ছিল ইন্ট্রন, তাই তো? এগুলো এক্সন, এগুলো ইন্ট্রন, এক্সন। আচ্ছা, তো আমরা ইন্ট্রনগুলো কেটে ফেলাই দিছি, এক্সনগুলো রয়ে গেছে। ধরো এটা এক্সন এ, এটা এক্সন বি, এটা এক্সন সি। তো আমরা এই যে এ বি সি পরপর বসছে এবং একটা আরএনএ তৈরি হয়েছে, ভালো কথা। এখন এই যে একটা উপরে একটা জিন ছিল, এই যে ডিএনএর এই জায়গাটা তো একটা জিন, জিনের শুরুটা প্রোমোটার, শেষটা টার্মিনেটর। এই জিন থেকে তো এই এমআরএনএটা তৈরি হলো, তাই না? এখন এই জিন থেকে যে এমআরএনএটা তৈরি হলো, এই যে একটা এমআরএনএ তৈরি হলো, ভালো কথা। কিন্তু এই যে এক্সনগুলা যখন এ বি সি এই তিনটা এক্সন পরপর বসলো এবং এই এমআরএনএটা তৈরি হলো, তো এই জিনটাই এর পরের ধাপে, একটা জিন থেকে তো জীবনে একটা আরএনএ তৈরি হবে এমনটা না। প্রতিদিন এই ডিএনএগুলো থেকে জিন তৈরি মানে আরএনএ তৈরি হচ্ছে এবং কাজ করতেছে। আজকে ধরো ওই ডিএনএর মধ্যে থাকা জিনটা এই এ বি সি এই সিকোয়েন্সের আরএনএ তৈরি করলো। কালকে যখন আবারও ওই জিন থেকে ট্রান্সক্রিপশন হবে এবং আরএনএ তৈরি হবে, তখন এই এ বি সি এভাবে সিরিয়ালি না বসে যদি বি এখানে এসে বসে, আর এ এখানে বসে, আর সি এখানে বসে, তাহলে বলো তো গত দিনের আরএনএ আর আজকের আরএনএ কি সেম হবে? এই জায়গাটা বি এর সিকোয়েন্স, এই জায়গাটা এ, এটা সি। গত দিন কিন্তু এই এক্সনের এটা প্রথমে, বিটা পরে, সিটা তার পরে বসছিল। আজকে ওই একই জিন থেকে যখন আরএনএ হলো, তিনটা এক্সন, এরা কিন্তু এলোমেলো হয়ে বসছে। তখন তাহলে ব্যাপারটা দাঁড়ালো ভাই, কালকে একরকম আরএনএ তৈরি হয়েছে, আজকে একরকম আরএনএ তৈরি হয়েছে। আবার যদি পরের দিন এখানে সি, এখানে বি, এখানে এ, এরকম সিকোয়েন্স বসে, তাহলে দেখো ওই একই জিন থেকে আরেক রকমের আরএনএ হচ্ছে। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো যে একটা জিন থেকে কি এক ধরনেরই আরএনএ তৈরি হয়, নাকি অনেক ধরনের আরএনএ তৈরি হতে পারে? তোমাদের কি ধারণা, প্রথমটা না দ্বিতীয়টা? একটা জিন থেকে একটা আরএনএ তৈরি হয়, নাকি একটা জিন থেকে অনেক রকমের আরএনএ তৈরি হতে পারে? অনেক রকমের আরএনএ তৈরি হতে পারে, আর যত রকমের আরএনএ তৈরি হয় তত রকমের প্রোটিন তৈরি হয়। এই ব্যাপারটাকে বলা হয় অল্টারনেটিভ স্প্লাইসিং। প্রি এমআরএনএতে স্প্লাইসিং এর পর এক্সনগুলো বিভিন্ন কম্বিনেশনে পুনঃসংযোজিত হয়ে এই ডিএনএ সিকোয়েন্স থেকে বিভিন্ন এমআরএনএ তৈরি করতে পারে। এই ব্যাপারটাকে বলে অল্টারনেটিভ স্প্লাইসিং। কখনো ক নম্বরে আসতে পারে, বানাই লিখবা, ঠিক আছে? এভাবেই আমাদের শরীরে মাত্র 20,000 জিন থাকলেও 1,00,000 রকমের প্রোটিন তৈরি হওয়া সম্ভব আমাদের বডিতে। এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত হয়েছে যে আমাদের বডিতে 1,00,000 রকমের প্রোটিন আছে, কিন্তু জিন আছে 20-30 হাজারের মতো। কেমনে পসিবল? এই থিওরির মাধ্যমে পসিবল, অল্টারনেটিভ স্প্লাইসিং, ঠিক আছে? এছাড়া এবার আসো আদি কোষ আর প্রকৃত কোষে ট্রান্সক্রিপশনের পার্থক্য আছে। রিডিং পড়বা, কখনো আসে নাই, রিডিং পড়ে আসতে পারে, এমনিতে নলেজে থাকলো, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমাদের লাস্ট টপিক রিভার্স ট্রান্সক্রিপশন। আসো এটা পড়ে শেষ করি। তবে ট্রান্সক্রিপশন মানে ছিল ডিএনএ থেকে আরএনএ তৈরি। যদি উল্টাটা হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি, তাহলে এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, উল্টা। এবং এই রিভার্স ট্রান্সক্রিপশন করার জন্য যে এনজাইম লাগে তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। জগতে তোমাদের পরিচিত, তোমাদের সিলেবাসের মধ্যে যদি বলি, একজনই রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে, ও হচ্ছে এইচআইভি। এটা ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। এই ভাইরাস যখন আমাদের বডিতে ঢোকে, তখন সে ঢুকে আরএনএ নিয়ে, কিন্তু সে আমাদের বডিতে ঢুকে ওর আরএনএ থেকে ডিএনএ তৈরি করে এবং আমাদের ডিএনএকে সরাই দিয়ে ওর ডিএনএ বসায় এবং আমাদের শরীর দখল করে ফেলে। ফলে আমরা নিরুপায় হয়ে যাই, আমাদের কোনো ক্ষমতা থাকে না, আমরা মারা যাই। তো এইচআইভি হচ্ছে একটা রেট্রো ভাইরাস, যারা রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। মারাত্মক পাওয়ারফুল ব্যাপার, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে।
এই আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই জন্য লাগে যে এনজাইম, তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। যারা এটা করতে পারে তাদেরকে বলা হয় রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের এক্সাম্পল কি? এইচআইভি। ঠিক আছে। আর এখানে করোনা ভাইরাসের কথা দেওয়া আছে। করোনা ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে না। আমরা যখন করোনা টেস্ট করতাম, একটা টেস্টের নাম ছিল, তোমাদের মনে আছে কি না? আরটি পিসিআর, এরকম নাম শুনেছো তোমরা? পিসিআর টেস্ট বলতো মানুষ কমনলি, পিসিআর করছে এরকম। তো এটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়াকশন। এই টেস্ট করার জন্য করোনা ভাইরাসকে রিভার্স ট্রান্সক্রিপশন করা হতো। মানে করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, ওই আরএনএ ভাইরাস থেকে, ওই আরএনএ ভাইরাসের আরএনএ থেকে আগে ডিএনএ বানায় নিতাম আমরা ল্যাবে, এবং এরপরে ওটা টেস্ট করতাম, তো ওটা আলাদা। তাহলে যাই হোক, রিভার্স ট্রান্সক্রিপশনটা তোমরা বুঝেছো যে নর্মালি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে, এবং এই প্রক্রিয়াটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এটার জন্য যে এনজাইম লাগে সেটার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কোন ভাইরাস এটা করতে পারে? করোনা ভাইরাস, সরি এইচআইভি। এবং এই ধরনের ভাইরাসকে বলে রেট্রোভাইরাস। তাটা রেট্রোভাইরাসের এক্সাম্পল কি? এইচআইভি। এর সংজ্ঞা আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ভাইরাল আরএনএকে, ভাইরাল আরএনএ বলতে ভাইরাসের আরএনএ, ঠিক আছে, এটা কিন্তু আবার ফেসবুকের ভাইরাল না, ভাইরাসের আরএনএকে টেমপ্লেট হিসেবে ধরে যদি ডিএনএ তৈরি করা হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি করলে ওটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএ, তখন এই প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে। এখানে একটা ছবি দেখাইছে, এই যে প্রথমে আরএনএ একটা 1 সূত্রক আরএনএ থেকে একটা ডিএনএ বানায়, তারপর একটা ডিএনএ থেকে একটা সুতা থেকে 2টা সুতা বানায়, এটা হয়ে গেলো নতুন ডিএনএ। ওই ডিএনএ থেকে এরপরে এমআরএনএ থেকে প্রোটিন। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই, যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, তোমরা কি বুঝতে পারতেছো এটা কি? এটা কি আসলে? এটা চেনার ট্রাই করো। রাইবোজোম, বুঝতে পারতেছো? হ্যাঁ। আর মাঝখানে ওটা কি? সুতাটা, মাঝখানে সুতাটা কি? কোন আরএনএ? এমআরএনএ। মাঝখানে ঢুকে যায় এমআরএনএ। তো একটা জিনিস বোঝার ব্যাপার হচ্ছে, আর উপরে এসে কে বসছে? একটা করে অ্যামিনো অ্যাসিড এনে কে বসে? যার লুপ আছে, বাহু আছে, ও হচ্ছে টিআরএনএ। তা আমি একটা তোমাদের একটা জিনিস বোঝাইতে চাইছি, যারা জানে তারা দেখলেই চিনে। তুমি তোমার যে ফ্রেন্ড এরা পড়ে নাই, তাকে নিজে দেখায়, বলো তো দোস্ত, বলো তো এটা কি, কিসের ছবি এটা? পারবে? বলো যে কি, কি আছে এটা, মানে এটা কি? আগে জানতে হবে। তোমার মন যেটা জানে না, চোখ সেটা দেখবে না, বুঝছো? যখন জানবে তখন ঠিকই দেখবে। তো পরীক্ষা হয় ঠিক এরকম, পরীক্ষার সৃজনশীল, পরীক্ষার এমসিকিউ, তুমি যখন, তোমার মাথা যখন এটা জানবে, তখন দেখলে বুঝবে যেটা আসলে কি আছে। আর যখন জানবে না, তখন বলবে কি রে হুদা, এটা কি? এরকম, বুঝছো? বলবে মামা মাথার উপর দিয়ে গেল, কি দিলি এটা? না রে ভাই, মাথার উপর দিয়ে না, মাথার ভেতর দিয়েই যাবে। আগে জিনিসটা জানতে হবে, তারপরে গিয়ে মাথার ভেতর দিয়ে যাবে, এমনি এমনি যাবে না। ঠিক আছে। যাই হোক, এরপরে এগুলোর প্রয়োজন নেই খুব একটা। হ্যাঁ, এগুলো রিডিং পড়তে পারো, প্রয়োজন হয় না। আমরা আগামী দিন আমরা জিন, জেনেটিক কোড আর ট্রান্সলেশন পড়বো। ওকে, কালকে 9:30 ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হবে। 11টা ক্লাস এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আর জিজ্ঞাসা না থাকলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।